অডিও ভিডিও ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। তো এর আগের দিন আমরা বেসিক্যালি স্টিল স্ট্রাকচারের প্রাইমারি জিনিসপত্রগুলো দেখেছিলাম। তো সেখানে বিভিন্ন রকমের স্টিল স্ট্রাকচারের যে সেকশন গুলো হয় সেগুলো দেখেছিলাম সেখানে। আচ্ছা, তার আগে একটা জিনিস, যে মূলত আমরা যখন কালকে ব্রেসিং নিয়ে আলোচনা করেছিলাম, তো ব্রেসিং এর ফাংশন কি বলেছিলাম না, ব্রেসিং এর মেন ফাংশন হচ্ছে যে আমার লোডটা কলামের ল্যাটেরাল লোড কলাম থেকে ফাউন্ডেশন অবধি পৌঁছতে হবে। এটা হচ্ছে যে কোনো লোড ট্রান্সফারের এনি মেকানিজম। ওকে, মানে যেমন ধরো তোমার ঘাড়ে যদি কোনো লোড পড়ে, তাহলে তুমি সেটাকে সবারই আগে দায় খালাস করবে। তো সেটার মতনই যখন স্ট্রাকচারের কলামে কোনো ল্যাটেরাল লোড পড়ে, সেটাকে স্ট্রাকচার চেষ্টা করবে যে ওপর থেকে ফাউন্ডেশন নিচে অব্দি নামাবে। তো তার জন্য স্ট্রাকচারের কাছে দুটো পদ্ধতি, আইদার কলাম নিজে বেঁকে বা এন্টায়ার সিস্টেমটা নিজেকে বাঁকিয়ে এমন ভাবে বাঁকাবে যাতে এই লোডটা নিচে নেমে আসে, যেটাকে বলা হয় বাই দ্য অ্যাকশন অফ ফ্লেক্সচার বা মুভমেন্টের থ্রু দিয়ে লোডটাকে ওপর থেকে নিচে ট্রান্সফার করবে, অথবা এই ডায়াগোনাল মেম্বার গুলোর থ্রু দিয়ে এই ডায়াগোনাল মেম্বার গুলোতে অ্যাক্সিয়াল ফোর্স ডেভেলপ করিয়ে এই লোডটা ওপর থেকে নিচে নামবে। এর একটা টিপিক্যাল উদাহরণ, যদি আমি স্ট্যাডে এরকম একটা মেম্বার বানাই, ঠিক আছে, তাহলে ভালো করে বুঝতে পারবো। দুটো যে পোর্টাল, এই রকমের স্ট্রাকচারকে আমরা বলি পোর্টাল ফ্রেম, ঠিক আছে। তো এই পোর্টাল দুটোর মধ্যে 1 2 3 এই তিনটি মেম্বারে স্ট্রাকচার 1 আর স্ট্রাকচার 2 এই দুটোর ক্ষেত্রে সেম মেম্বার অ্যাসাইন করা আছে। আমি এখানে যেটা অ্যাসাইন করেছিলাম সেটা হচ্ছে আইএসএমবি 400, ঠিক আছে। তো এবারে এই 400 এই পোর্টাল দুটোতেই আমি সেম অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, সেটা হচ্ছে 10 M মানে 10 মেট্রিক টন ল্যাটারাল লোড। শুধু 1 আর 2 এর পার্থক্য কি না, 1 নম্বরে আমি কোনো ব্রেসিং মেম্বার ইন্ট্রোডিউস করিনি এবং 2 নম্বরে আমি বেসিং মেম্বার ইন্ট্রোডিউস করেছি। এর ফলে এই স্ট্রাকচার 1 নম্বর স্ট্রাকচারে যখন আমি 10 মেট্রিক টন ল্যাটারাল লোড অ্যাপ্লাই করেছিলাম, তখন আমি দেখেছি কি না, এই স্ট্রাকচারটা যে ডিফ্লেকশনের প্রোফাইল, এই স্ট্রাকচারটা কতটা বেঁকেছে, ল্যাটারালি শিফট হয়েছে, বা যেটাকে আমরা সোয়ে বলতে অভ্যস্ত, দিস ইজ ডেল্টা, সেইটা। আর 2 নম্বর স্ট্রাকচার সেম লোডের জন্য কতটুকু বেঁকেছে, অলমোস্ট নেগলিজিবল। তাহলে এই মেম্বারটার যে প্রাথমিক অবস্থা এবং পরবর্তীকালে যে ডিফ্লেক্টেড প্রোফাইল, এই দুটোর মধ্যেখানে এই লোডের জন্য যে ব্যবধান, এই তাহলে এই বেসিক্যালি এই লোডটা কি করছে না, এই লোডটা মূলত আমার এই কলাম গুলোকে বাঁকাচ্ছে এবং টু সাম এক্সটেন্ট বিমটাকেও বাঁকাচ্ছে। যদি এই পোর্শনটা ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। বিমটাও কিন্তু আর স্ট্রেট নেই, রাদার এরকম হয়ে একটু ফুলেছে এই জায়গাটা। কাজে বিম এবং কলামে সিগনিফিকেন্ট অ্যামাউন্টের মোমেন্ট ডেভেলপ করেছে, বাট এইখানে অলমোস্ট দ্য স্ট্রাকচার রিমেন্স ইনট্যাক্ট। তাহলে তার ফলে এইখানে লোডটা কিভাবে নামছে না, এইখানে লোডটা নেমেছে বেসিক্যালি ট্রাস অ্যাকশনের থ্রু দিয়ে। ট্রাস অ্যাকশন বলতে কি না, এখানে যে ডায়াগোনাল মেম্বার গুলো রয়েছে, এই ডায়াগোনাল মেম্বারে অ্যাক্সিয়াল কম্প্রেসিভ ফোর্স বা টেনসাইল ফোর্সের থ্রু দিয়ে নেমেছে। ওয়ারাজ এই বিম এবং কলামে বেন্ডিং মোমেন্ট সেরকম ভাবে সিগনিফিকেন্ট অ্যারাইজ করেনি, যেটা এইখানে অ্যারাইজ করেছে, ঠিক আছে। পরের স্ট্রাকচারটাতে আমরা বেন্ডিং মোমেন্টের যদি ডায়াগ্রাম, এই এন্টায়ার পোর্টাল ফ্রেম ডিউ টু দ্য অ্যাকশন অফ 10 মেট্রিক টন লোড, এর যদি বেন্ডিং মোমেন্ট প্রোফাইলটা আমি যদি দেখি, তাহলে দেখতে পাবো কলামে কতটা পরিমাণের মোমেন্ট এসছে, আর এইখানে এই কলামটাতে কতটা পরিমাণের মোমেন্ট এসছে। কম্পেয়ার টু দুই নম্বর স্ট্রাকচার 1 নম্বর স্ট্রাকচারে ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্টের মোমেন্ট ডেভেলপ হয়েছে, ঠিক আছে। কম্পেয়ার টু 1 নম্বরে ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্টের মোমেন্ট, সরি, সিগনিফিকেন্ট অ্যামাউন্টের মোমেন্ট ডেভেলপ হয়েছে, ঠিক আছে। এবং সেই অর্থে বিমেও। কাজে ব্রেসিং দেওয়ার কি বেনিফিট বোঝাতে পারলাম? ব্রেসিং দেওয়ার ফলে বেসিক্যালি স্ট্রাকচারটা স্টিফেন্ড হয় এবং কলাম এবং বিমে কম্পারেটিভলি কম অ্যামাউন্টের মোমেন্ট ডেভেলপ করে। এবং যেখানে মোমেন্ট কম হয় সেখানে স্বাভাবিকভাবে যে সেকশনের যে রিকোয়ারমেন্ট, সেই সেকশনের যে ডেপথ বলো, ইন টার্মস অফ উইডথ বলো, হ্যাঁ, সেগুলো কম আসতে চায়, কারণ ডেভেলপড মোমেন্টের পরিমাণ কম। এর আগের দিনের যে প্রসঙ্গটা
কারোর বুঝতে অসুবিধা হয়েছিল সেটা কি আজকে কিছুটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। না কোনো বক্তব্য আছে? হ্যাঁ স্যার। ওকে, না আমি মূলত কি রকম বলেছিলাম না, দুটো টাইপের সেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল। এক নম্বর হচ্ছে রোল্ড সেকশন এবং সেকেন্ড ওয়ান ইজ দ্য বিল্ট আপ সেকশন। বিল্ট আপ সেকশন, বিল্ট আপ সেকশন কি জিনিস না, যদি আমি আমার প্রেসক্রাইবড ফরম্যাট IS 808 অথবা SP6 পার্ট 1 1964 এই দুটোতে যে সমস্ত সেকশন গুলো অ্যাভেলেবেল আছে, স্ট্যান্ডার্ড সেকশন যেটা অল ওভার ইন্ডিয়াতে ওয়েল অ্যাকসেপ্টেড, সেই সেকশন দিয়ে যদি আমার কাজ পূরণ না হয়, কার্যোদ্ধার না হয়, তাহলে বা আমার ফ্যাব্রিকেশন বা ইরেকশনের সুবিধার্থে আমি বিল্ট আপ সেকশন ইউজ করব। বিল্ট আপ সেকশনে আমরা প্রাইমারিলি কি করি না, বিভিন্ন রকমের স্টিলের প্লেট ইউজ করি, যে স্টিলের প্লেট গুলো একে অপরের সঙ্গে ওয়েল্ডিং করে আমি আমার ডিজায়ার্ড শেপ প্রোভাইড করি। ওকে, সো প্রাইমারিলি আমরা যেটা রোল্ড স্টিল সেকশন দেখেছিলাম, কি কি ভ্যারিয়েশন দেখেছিলাম, ISJB অর JB কিরকম টাইপের হয়, আই সেকশন। এছাড়া আর কি কি আছে, আর কি কি আছে বলো? স্যার ISLB, স্যার ISLB, স্যার লাইট বিম, স্যার জেবি, ওকে, ISMB, ISLB, মিডিয়াম, ISMB, LB মানে স্যার এইচবি, লাইট বিম, আর কি তারপর ছিল, স্যার হোয়াইট WB ফ্লেঞ্জড স্যার। বিম, WB। ওকে, হ্যাঁ স্যার। এইবারে দেখা যাক যে WB আর HB। HB। ওকে, এইবারে এইখানে আর স্ট্যান্ডার্ড কালাম সেকশন ISSC। ওকে, নাও এবারে ভালো করে অবজার্ভ করো। সেটা হচ্ছে আমি এখানে কয়েকটা পার্টিকুলার জিনিস, এটা SP6 পার্ট 1 1964 থেকে নেওয়া টেবিলটা। দেখো এইখানে ISLB 300, একটু জুম করি, স্যার কথা ক্লিয়ার আসছে না। এবার ঠিক আছে কথা? হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার স্ক্রিনটাই ভিজিবল হচ্ছে না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আরে দেবু তোর নেটওয়ার্ক প্রবলেম আছে মনে হয়। ঠিক আছে, আমি দিয়ে দেবো। ঠিক আছে, আপাতত আমি যে জায়গাটা হিট করছি সেই পয়েন্টটা দেখো। সেটা হচ্ছে ISLB 300 প্রেজেন্ট, ISMB 300 প্রেজেন্ট, ISWB 300 প্রেজেন্ট। ঠিক আছে, সো ISLB 300, ISMB 300 আর ISWB 300 এই তিনটে ভ্যারাইটি প্রেজেন্ট আছে। ISJB জেনারেলি 200-র মধ্যে রেস্ট্রিক্টেড, ISJB 300 অ্যাভেলেবল সেকশন নয়। ঠিক আছে, তো এদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য প্রথম, ওয়েট। দেখো ISLB, সরি, ISLB এর ওয়েট কত? 37.7। ISMB এর ওয়েট কত? 44.2। ISWB এর ওয়েট কত? 48.1। ওকে, সেকেন্ড পয়েন্ট। কিন্তু এই তিনটের মধ্যে একটাই কমন আছে, সেই কমনটা কি না, এদের প্রত্যেকেরই ডেপথ। ডেপথ বলতে যে এই ফিগারে যে এইচটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই 300। আমাদের কনসার্ন কেস যেটা 300 ইউনিট মিলিমিটার। ঠিক আছে, বাট ওয়েট ইজ ডিফারেন্ট। সো ওয়েট যদি ডিফারেন্ট হয় তো স্বাভাবিকভাবে ক্রস সেকশনাল এরিয়াও ডিফারেন্ট। ওকে, সো ওয়েট যদি ডিফারেন্ট হয় তো স্বাভাবিকভাবে ক্রস সেকশনাল এরিয়াও ডিফারেন্ট। ক্রস সেকশনাল এরিয়া কত? ISLB 48.08, ISMB 56.26 and ISWB 61.33। ঠিক আছে, সো ক্রস সেকশনাল এরিয়া ডিফারেন্ট। ক্রস সেকশনাল এরিয়া যদি ডিফারেন্ট হতে হয় এবং ডেপথ যদি সেম থাকতে হয়, both the cases depth is same. ওকে, সো ডেপথ যদি সেম থাকতেই হয়, স্বাভাবিকভাবে উইডথ অফ দ্য ফ্লেঞ্জ, দ্যাট ইজ দ্য বি, উইডথ অফ দ্য ফ্লেঞ্জ দ্যাট ইজ বি, বিটাকে ভ্যারি করতে হবে। ISLB 300 এর ক্ষেত্রে 150, এর ক্ষেত্রে 140 এবং এর ক্ষেত্রে 200, বিকজ এটা ওয়াইড ফ্লেঞ্জ। ওয়াইড ফ্লেঞ্জ অবভিয়াসলি বড় হবে। তাহলে থিকনেসটা দেখি, থিকনেস হচ্ছে 9.4, 12.4 ISMB এর ক্ষেত্রে থিকনেস 12.4 এন্ড WB এর ক্ষেত্রে 10। এবারে সিমিলারলি আমরা থিকনেস অফ ওয়েব দেখবো।
6.7, 7.5 and 7.4, ঠিক আছে? সো একটা জিনিস নোটিস করো যে ISMB 300 এর থিকনেস অফ ফ্লেঞ্জ এবং থিকনেস অফ ওয়েভ কম্পেয়ার্ড টু ISLB or ISWB বেশি, whereas ISWB এর width of the flange is maximum. Okay, primarily আমরা ISMB 300 most of the cases বেশি প্রেফার করি। তার মানে এই নয় ISWB 300 ইউজ করা হয় না বা ISLB 300 ইউজ করা হয় না, হয়, বাট অধিকাংশ সময় আমরা ISMB সেকশনই ইউজ করে থাকি। ওকে, মোমেন্ট অফ ইনার্শিয়া IXX and IYY both are given, তোমাদের ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নেই, স্টিল টেবিল থেকে ডাইরেক্ট পেয়ে যাবে। এন্ড রেডিয়াস অফ গাইরেশন অটোমেটিক্যালি তুমি এখান থেকে পেয়ে যেতে পারো, অথবা তুমি ফর্মুলাও অ্যাপ্লাই করতে পারো। রেডিয়াস অফ গাইরেশনের ফর্মুলা কি? R is equals to I under root A। ঠিক আছে, রেডিয়াস অফ গাইরেশন I under root A, সরি under root I by A, I upon A। বাট এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া একটা স্ট্রাকচারের দুটো হয়, ঠিক আছে? একটা স্ট্রাকচারে একটা ক্রস সেকশনের দুটো হয় বলবো না। মোমেন্ট অফ ইনার্শিয়া কথাটা ইনসিগনিফিকেন্ট যদি না আমি অ্যাক্সিস অফ রোটেশনটাকে স্পেসিফাই করি। মোমেন্ট অফ ইনার্শিয়া কথাটা ইনকমপ্লিট যদি না আমি অ্যাক্সিস অফ রোটেশনটাকে স্পেসিফাই করি। এখানে IXX হচ্ছে মূলত মেজর অ্যাক্সিস এন্ড IYY হচ্ছে মাইনর অ্যাক্সিস অ্যাজ পার দিস ফিগার। বাট এটা আমরা আগের দিন দেখেছিলাম যে ইট ডিপেন্ডস আপন দ্য ওরিয়েন্টেশন। ছবিটা যদি আমি এইভাবে আঁকতাম, ঘুরিয়ে আঁকতাম, তাহলে কিন্তু আমার মোমেন্ট অফ ইনার্শিয়ার যে মেজর অ্যাক্সিস এন্ড মাইনর অ্যাক্সিস এর কথাটা, সেটা কম্পারেটিভলি রিলেটিভ টার্ম, মানে আপেক্ষিক টার্ম, এবং সেটা পরিবর্তিত হয়ে যেত। এর পরের ছবিতে আমরা ভালো করে ব্যাপারটা বুঝবো। তো স্টিল টেবিলের একটা বেসিক আইডিয়া পাওয়া গেল কিভাবে জিনিসগুলো আমরা পেয়ে যাই ডাইরেক্টলি। Now, channel section similarly, JC or junior channel, light channel, medium channel and parallel channel, ठीक है? So similarly, देखो ISLC 350, ISMC 350, similarly যদি আমি কম্পারিজন করি ISMP লোড ISLC লোডের থেকে অনেকটা বেশি, ওয়েটের থেকে অনেকটা বেশি, কাজেই লাইট চ্যানেল যখনই হবে সেটা লোড অনেকটা কম হবে। ওকে, সো লোড যদি বেশি হয় তো স্বাভাবিকভাবে এরিয়াও বেশি হবে ISMC এর জন্য। সিমিলারলি আদার্স প্যারামিটারস আর অলসো গিভেন, ঠিক আছে? ISLC 350 and ISLC 400 এবং এখানে ISMC 350 and ISMC 400 এর মধ্যে এখানে একটা তুলনামূলক আলোচনা করা হয়েছে। अगेन এটাও নেওয়া হয়েছে SP6 পার্ট 1 1964 থেকে। ওকে, তো ইকুয়াল অ্যাঙ্গেল ইত্যাদি এগুলো হয়ে গেছিল। ওকে, না এইবারে এই ফিগারটাকে ভালো করে অবজার্ভ করো। আমি একটা অ্যাক্সেস সিস্টেম স্পেসিফাই করছি আগে। আচ্ছা, তার আগে ছবি দুটো দেখো। দেখো এই তিনটে ছবির মধ্যে পার্থক্যটাকে অ্যানালাইজ করো আগে। প্রথম ফিগারে বিমটা বাঁকছে কিভাবে? বিমটা বাঁকছে হচ্ছে অ্যারাউন্ড দিস অ্যাক্সিস, ঠিক আছে? সো অ্যারাউন্ড দিস অ্যাক্সিস যদি বাঁকে এবং আমি যদি অ্যাক্সিস সিস্টেমটাকে স্পেসিফাই করি এই ডিরেকশনে, and this is x, this is y, আর এটা হলো আমার z অ্যাক্সিস বা z অ্যাক্সিস। ওকে, এই অবস্থায় প্রথম এটা কেস নম্বর 1, এটা কেস নম্বর 2, এটা কেস নম্বর 3। সো এবারে আমার ফার্স্ট কেসে এই যে বিমটা ডিফ্লেকশন এই বরাবর হচ্ছে, যে ফিগার অনুযায়ী বিমটা যে বরাবর ডিফ্লেক্ট করছে, আমি যদি অ্যাক্সিসটাকে জানতে চাই তাহলে এই অ্যাক্সিসটা কি বরাবর, মানে অ্যাক্সিসটা প্যারালাল টু হুইচ, একটু স্পেসিফাই করো আমাকে। বাপিসে এক নম্বর বিমের যে বেন্ডিংটা হচ্ছে বাপিসে, ঠিক আছে? তো তুমি বলো যে এক নম্বর বিমের বেন্ডিংটা along which axis is taking place? এক নম্বর বিমের বেন্ডিংটা কোন অ্যাক্সিস বরাবর হচ্ছে? তো y axis বরাবর।
এক নম্বর বিমের বেন্ডিং ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে। এক্স অ্যাক্সিস। আর কারোর কোনো বক্তব্য? শঙ্খ? স্যার ওয়াই অ্যাক্সিস ওয়াই। হ্যাঁ, এক নম্বর বিমের ডিফ্লেকশন কোন অ্যাক্সিস বরাবর হচ্ছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। ওয়াই বরাবরই তো হচ্ছে, ওয়াই বরাবর হচ্ছে, উপর নিচে হচ্ছে না প্রথম একটা। উপর নিচে হচ্ছে। স্যার এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে না? থ্যাংক ইউ। কে বললে এক্স অ্যাক্সিস? স্যার শ্রাবণী। থ্যাংক ইউ। এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে, ওপর নিচে বেন্ডিংটা নয়। তোমায় আমি কি বলেছি? বেন্ডিংটা এই বরাবর হচ্ছে, টু অ্যান্ড ফ্রো মোশন এই বরাবর হচ্ছে, আমি সেটা বলছি না। বেন্ডিংটা যদি ধরো বিমটা যদি বাঁকছে, ওকে ভালো করে দেখো, বিমটা যখন বাঁকছে, দিস ইজ মাই বিম, ওকে, বিম ইজ ডিফ্লেক্টেড অ্যারাউন্ড দিস অ্যাক্সিস, ঠিক আছে? এবার 3D তে ফিগার আছে, এবার যদি বিমটা এই বরাবর বাঁকে, তাহলে এবার তুমি কি করবে না, এই বিমটাকে একটা মনে মনে একটা সার্কেল কমপ্লিট করো, ঠিক আছে? এই বিমটার একটা মনে মনে সার্কেল কমপ্লিট করো। সেই সার্কেলটার সেন্টার বরাবর যে অ্যাক্সিসটা পাস করছে, এই বিমটার ডিফ্লেক্টেড প্রোফাইল দিয়ে মনে মনে একটা সার্কেল কমপ্লিট করো। তাহলে এই যে বৃত্তটা হচ্ছে, সেই বৃত্তের কেন্দ্র বরাবর যে আমি যদি একটা রেখা টানি, সেটা হবে কি তোমাদের ল্যাপটপ স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিনের বা মোবাইল স্ক্রিনের পারপেন্ডিকুলার, এবং সেটা কার সঙ্গে প্যারালাল? দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস। ফ্যাক্ট। সিমিলারলি যদি 2 নম্বর বিমের বেন্ডিং প্রোফাইলটাকে আমি ভাবি, 2 নম্বর বিমের ডিফ্লেকশনটা কোন অ্যাক্সিসের অ্যাবাউটে হচ্ছে? 2 নম্বর বিমের ডিফ্লেকশনটা হচ্ছে, দেখো, ওয়াই ওয়াই। ওয়াই ওয়াই। সো ওয়াই ওয়াই যদি হয়, দেন ইট ইজ প্যারালাল টু ওয়াই ওয়াই অ্যাক্সিস, ওকে? এবং 3 নম্বরে দেখো বিমটা মোচড় খাচ্ছে, মোচড় যদি খায়, তাহলে 3 নম্বরটা কার প্যারালাল হচ্ছে? জেড এর। এই অ্যাক্সিস, হ্যাঁ, জি। সো এই 3 নম্বরটা হচ্ছে along the z, this is along the x, স্যার বুঝতে this পারলাম is না along y. Oh, sorry, this is along y, ঠিক আছে? সো this is along y. তো এই বরাবর যদি এবারে ব্যাপারটাকে ভাবতে পারছো? সো এইবারে স্যার একটা বুঝতে জিনিস পারলাম না স্যার। বুঝতে পারলে না? না স্যার। তোর কথায় কাটা কাটা আসছিল যখন বলছিলেন। দাঁড়াও, ওকে, কথাটা কারা শুনতে পাচ্ছ? মানে অমিত লাহা, কথা কি ক্লিয়ার আসছে আমার, না আসছে না? স্যার শুনতে কথা হবে, কিন্তু স্যার আমরা কথাগুলো বুঝতে পারছি না, মানে কি বলতে চাইছেন। কোন জায়গাটাতে? এই মানে সেই মানে আমি মানে ব্যাপারটা একবার প্রথম থেকে বলুন স্যার, তাহলে ভালো হয়। আমি প্রথমে বললাম যে আমার এই যে বিমটা, তোমাদের এখানে স্ক্রিনে কি জিআইএফ প্লে করছে? হ্যাঁ স্যার করছেন। হ্যাঁ স্যার। এবার দেখো 1 নম্বরে ফোকাস করো সিম্পলি, ঠিক আছে? এবার 1 নম্বরে যদি আমি ফোকাস করি, তাহলে এই বিমটার যে ডিফ্লেকশনটা, ঠিক আছে, বিমটার ডিফ্লেকশন প্যাটার্নটা কি রকমের আসছে? বিমটার ডিফ্লেকশন প্যাটার্ন এরকম আসছে, ওকে? সো এবার আমি কি বললাম, এই বিমের যে ডিফ্লেকশনটা হচ্ছে, সেই ডিফ্লেকশনটা কোন অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে? এইখানে আমি অ্যাক্সিস সিস্টেম অলরেডি ড্র করেছি, ঠিক আছে? এক্স ওয়াই অ্যান্ড জেড, এক্স ওয়াই অ্যান্ড জেড এই অ্যাক্সিসের মধ্যে এই বিমের যে ডিফ্লেকশনটা হচ্ছে, সেই ডিফ্লেকশনটা কোন অ্যাক্সিসের প্যারালাল? এটা হচ্ছে আমার প্রশ্ন। অমিত লাহা, তার উত্তর দাও আগে। তোমার কি মনে হয়? আমার প্রশ্নটা ক্লিয়ার? হ্যাঁ মানে হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ, এবারে তুমি আমায় উত্তরটা দাও যে এই বিমের যে ডিফ্লেকশনটা হচ্ছে, সেটা এই এক্স ওয়াই জেড এর মধ্যে কোন অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে? স্যার ওটা মানে প্রথম যে বিমটা আছে, 1 নম্বর যে বিমটা আছে, এক ওটা নম্বর, স্যার হ্যাঁ, উপর আর নিচ করছে। হ্যাঁ ওপর আর নিচে কি হচ্ছে তাহলে বাবু? আমরা তো জানি স্যার। বলো, তোমরা কি জানো? তা আমরা তো জানি স্যার, মানে উপর নিচ করলে তো ওয়াই অ্যাক্সিসই হয় সবসময়, আর মানে সাইডে Y ডাইনে axis? আর বাই করলে x। হ্যাঁ ওপর নিচ করলে মানে আমরা তো সবসময় তাই ওয়াই বলি। অ্যাক্সিস কেন হবে? ওপর নিচ করলে ওয়াই অ্যাক্সিস কেন হবে সবসময়? অ্যাক্সিস সিস্টেম আমি যদি ঘুরিয়ে দিই, তাহলে বিভিন্ন দিকে হতে পারে। মানে তুমি বলতে চাইছো বিমের ডিফ্লেকশনটা ওপর নিচে হচ্ছে, এইটুকু, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আচ্ছা, এবার তুমি আমায় একটা কথা বলো যে এই বিমটার যে ডিফ্লেকশন ওপর নিচে হচ্ছে, আমি সেটা বলছি না, এই যে বিমটা বাঁকছে, এই যে বিমটা বাঁকছে এই বরাবর, ঠিক আছে, এই বরাবর যে বিমটা বাঁকছে, ঠিক আছে, সো এই বিমটার বাঁকটাকে আমি যদি মনে মনে কনসিডার করি একটা বৃত্তের মতো করে সার্কেলটা কমপ্লিট করি, তাহলে সেই সার্কেলের পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর সেই অ্যাক্সিসটা কার সঙ্গে প্যারালাল? তাহলে এক্স হবে তাহলে এক্ষেত্রে। আমি এটাই বলছি, বিমের ডিফ্লেকশনটা ওয়াই অ্যাক্সিসের বরাবর হচ্ছে, আমি সেটা নিয়ে বদার্ড নয়, আমি বলছি বিমের যে ডিফ্লেকশন প্রোফাইল, যে ইলাস্টিক কার্ভটা রয়েছে, সেই কার্ভটার কোন অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল? এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। অমিত, গেস, আমার কথাটা কি ধরতে পারছো? ঠিক আছে স্যার। ওয়াই অ্যাক্সিসের ডিফ্লেকশন প্যাটার্নটা দেখো, ওয়াই অ্যাক্সিসের কি রকম ডিফ্লেকশন প্যাটার্ন, ওয়াই অ্যাক্সিসের বেন্ডিং প্যাটার্নটা কি রকমের? ওয়াই অ্যাক্সিসের বেন্ডিং যে প্যাটার্নটা রয়েছে, ওয়াই অ্যাক্সিসের বেন্ডিং প্যাটার্নটা হচ্ছে অ্যারাউন্ড দিস, ঠিক আছে। সো ওয়াই অ্যাক্সিসের যদি বেন্ডিং প্যাটার্ন এইরকম হয়, তাহলে ওয়াই অ্যাক্সিসের কোন, তার ক্ষেত্রে কোন অক্ষ, সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এই সরি, 2 নম্বর স্ট্রাকচারের যে বেন্ডিং প্যাটার্ন, 2 নম্বর স্ট্রাকচারের বেন্ডিং প্যাটার্ন হচ্ছে অ্যারাউন্ড দিস, ওকে। সো সেই ক্ষেত্রে বলো, এটা কি হ্যাঁ রিপিট স্যার, করবো চলে আরেকবার? আসছে স্যার। শেষ দিকটা দেখা গেল না স্যার। বলো। স্যার বলো। স্যার বলছি, এক নম্বর যে এই ছবিটাতে ওখানে স্যার মানে ওই বেন্ডিং স্যার ডিফ্লেকশনটা হচ্ছে এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর, কিন্তু প্যাটার্নটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, তাই তো স্যার? আরেকবার রিপিট করো কথাটা। মানে স্যার এক নম্বর যে ছবিটা ওখানে হচ্ছে ডিফ্লেকশন, ওটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর যে দেখি আমি, দেখো, আর হ্যাঁ, প্যাটার্নটা হচ্ছে এক্স ডিফ্লেকশনটা, অ্যাক্সিস বরাবর। না, ডিফ্লেকশনটা হচ্ছে, বলি শোনো, ডিফ্লেকশনটা হচ্ছে ওয়াই বরাবর, বাট বেন্ডিং অ্যাবাউট এক্স অ্যাক্সিস বরাবর। ডিফ্লেকশন, ঠিক আছে, ডিফ্লেকশন ইজ অ্যারাউন্ড ওয়াই অ্যাক্সিস, ইজ অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, ওপর নিচে অ্যাজ পার দিস ফিগার, বাট দ্য বেন্ডিং অলওয়েজ হয় কি কি, আমরা কি কি মোমেন্টের কথা পড়েছি এখনো অব্দি? এম এক্স এর কথা পড়েছি, এম ওয়াই এর কথা পড়েছি, এন্ড এম জেড এর কথা পড়েছি, মানে 3টে মোমেন্ট তো, ঠিক তো? 3টে মোমেন্ট মানে কি, এই এম এক্স, এম ওয়াই, এম জেড, এগুলো বেসিক্যালি কি, এগুলো হচ্ছে কোন অক্ষ বরাবর বাঁকে, কোন অক্ষ বরাবর বাঁকে, এই কথাটা। সে ফর এক্সাম্পল যদি আমি তোমাদের বলি, ওয়েট ওয়েট, দেখো, ওকে, সো দেখো, আমি যদি এই তারটাকে, ঠিক আছে, এই বরাবর বাঁকাই, এই বরাবর বাঁকাই, ওকে স্যার স্ক্রিন প্রেজেন্ট করেছেন? বুঝতে পারছি না তোমার কথা। স্যার স্ক্রিন প্রেজেন্ট করেননি স্যার। তুমি আমার ভিডিওটা দেখবে। স্যার ক্যামেরা অন নাই। ভিডিওটা দেখতে পাচ্ছেন? আচ্ছা আছে, ভিডিও ওই দেখাচ্ছে না। নাম্বারটা আছে, আচ্ছা আছে, ওটাতে দেখ। অন্য একটাই দেখ, ওটাই আছে। অন্য একটা অ্যাকাউন্টে দেখ। দুটো আছে রে, ওকে, সো যদি ধরো এই তারটার কথা বলো, ঠিক আছে, এই তারটাকে যদি আমি অ্যারাউন্ড দিস অ্যাক্সিস বরাবর বাঁকাই, এই বরাবর যদি বেন্ডিং করি, ওকে, সো এই বরাবর যদি বেন্ডিং করি, দ্যাট মিনস হোয়াট, এটা প্যারালাল টু দিস অ্যাক্সিস বেন্ডিং করছে, ওকে, প্যারালাল টু দিস অ্যাক্সিস এর বেন্ডিং। নাও যদি আমি তারটাকে এইভাবে বাঁকাই, যদি তারটাকে এইভাবে বাঁকাই, এইভাবে বাঁকাই, এইভাবে বাঁকাই,
তাহলে এইভাবে বাঁকানোর ফলে কোন অ্যাক্সিস বরাবর বেন্ডিং হচ্ছে? অ্যারাউন্ড দিস অ্যাক্সিস এটা বেন্ডিং করছে, এই অ্যাক্সিসের অ্যাবাউট এর বেন্ডিং হচ্ছে। কিন্তু যদি আমি তারটাকে মোচড় দিই এইরকম ভাবে, তারটাকে যদি এইভাবে মোচড় দিই, তাহলে এটা কোন অ্যাক্সিস বরাবর বেন্ডিং হচ্ছে? এটা হচ্ছে বেসিক্যালি এর অক্ষ বরাবর। ঠিক আছে, অক্ষ বরাবর যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিস বরাবর এর বেন্ডিং হচ্ছে। এবার বলো, এবার কি কিছুটা আইডিয়া পাচ্ছ? এবারে প্রিভিয়াস যে ফিগারটা ছিল তার সঙ্গে তুমি রিলেট করো। ঠিক আছে, এবার প্রিভিয়াস ফিগারটা আমরা কি দেখেছিলাম? ওয়েট, স্টার্ট নাও। হ্যাঁ, এইবারে প্রিভিয়াস ফিগারটাতে বিমটার বেন্ডিংটার কথা যদি আমরা ভাবি, বিমটার ইয়ের কথা যদি আমরা ভাবি, তাহলে এই বিমটার বেন্ডিংটা দেখো। ঠিক আছে, এইখানে যেখানে আমি স্ট্রোক দিচ্ছি, এইখানে বিমটা 1 নম্বর বিমটার বেন্ডিংটা দেখো প্যারালাল টু এক্স অ্যাক্সিস। যদি আমি এই ফিগারটার সঙ্গে কম্পেয়ার করি, ঠিক আছে, এই ফিগারটা এই অ্যাক্সিস সিস্টেমের সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, তাহলে 1 নম্বর বিমের বেন্ডিং ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস। সিমিলারলি ওয়াই এর বিমের যে বেন্ডিংটা হচ্ছে, দিস বেন্ডিং ইজ অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, এন্ড জেড এই বিমটার যে বেন্ডিং হচ্ছে সেটা অ্যারাউন্ড অ্যাক্সিস নম্বর 3 নম্বর কেসে অ্যাক্সিস অফ এক্স জি অ্যাক্সিস। ঠিক আছে, নাও এইবারে এইখানে যে বিষয়টা নিয়ে আমি বলার চেষ্টা করছি, যে তাহলে যদি কোনো বিম এই 1 নম্বরের মতো বাঁকে, এই 1 নম্বর কেসে যেরকম বেন্ডিং হচ্ছে, যদি কোনো বিমের বেন্ডিং ইজ 1 নম্বর কেসের মতো হয়, তাহলে এই বিমের কোন এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়ার কথাটা আমরা চিন্তা করব? এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেন। বলো। এই বিমের বেন্ডিং যদি 1 নম্বর বিমের অনুরূপ হয়, তাহলে কোন এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়ার কথা আমরা চিন্তা করব? সে আইএক্স। IXX, okay, IXX. But again keep in your mind কি আমার অ্যাক্সিস সিস্টেম এটা কি রকমের আছে? X, Y and Z এইরকম অ্যাক্সিস সিস্টেম আছে। টিপিক্যালি আমরা যেটা করতে অভ্যস্ত, এতদিন অবধি করে এসছি বা স্ট্রেংথ অফ মেটেরিয়ালে তোমরা দেখে এসছো, সেটা হচ্ছে এই এক্সটা এক্স হিসেবে আমরা রিপ্রেজেন্ট করি না, আমরা এক্সটাকে জেড লিখি এবং জেডটাকে আমরা এক্স লিখি টিপিক্যালি। ঠিক আছে, এবং এখানেও সেটাই হবে। বাট এখানে যে গিভেন ফিগারটা রয়েছে, এই যে ফিগারটা রয়েছে, সেই ফিগারের সঙ্গে আমি একই ফিগার প্রডিউস করার জন্য এখানে আমি অ্যাক্সিস সিস্টেমটাকে ইয়ে করলাম। ঠিক আছে, তো আইএক্স বলতে বেসিক্যালি আমরা কখন আইএক্স এর কথা ভাববো? যদি বিমের বেন্ডিংটা হয় এইভাবে। সিমিলারলি এই বরাবর যখন বিমের বেন্ডিংটা হচ্ছে, ডিফ্লেকশন বিমের বেন্ডিংটা যখন এই সেকেন্ড কেসের অনুরূপ হচ্ছে, তখন সেক্ষেত্রে আমাদের কাছে কোনটা প্রায়োরিটি পাবে? কোন মোমেন্ট অফ ইনার্শিয়া উইল কাম ইনটু পিকচার? আইওয়াই। ঠিক আছে, এবং 3 নম্বর কেসে যেটাকে আমরা টরশন বলতে অভ্যস্ত, সেই টরশনের ক্ষেত্রেটাতে আমরা কি নেবো? টরশনের ক্ষেত্রে আমরা নেব আইজেড। ওকে, সো এই গেল গোড়ার কথা। এইবারে তাহলে আমার ফার্স্ট যে কোশ্চেনটা এই কনটেক্সটে রয়েছে, সেটা হচ্ছে এদের মধ্যে আই সেকশন যেহেতু আমার রয়েছে 1 নম্বর আর 2 নম্বর, এই 1 আর 2 এই দুটো কেসের মধ্যে হুইচ ফিগার করেসপন্ডস টু মাইনর অ্যাক্সিস বেন্ডিং? আমার কোশ্চেনটা আরেকবার রিপিট করছি, 1 আর 2 এই দুটো কেসের মধ্যে কোন ফিগারটা মাইনর অ্যাক্সিস বেন্ডিং কে রিপ্রেজেন্ট করছে? স্যার 2টা, 2 নাম্বারটা। 2 নম্বরটা। এইবার বিষয়গুলো কি ভিজুয়ালাইজেশন আসছে না? হ্যাঁ স্যার। ওকে, সো 2 নম্বরের যে বেন্ডিংটা সেটা হচ্ছে আমার মাইনর অ্যাক্সিস বেন্ডিং, আর 1 নম্বরের বেন্ডিংটা হচ্ছে মেজর অ্যাক্সিস বেন্ডিং। এই পার্থক্যটা যতদিন স্টিল নিয়ে আলোচনা করব বা সিভিলে থাকবো, ডিজাইন রিলেটেড ইস্যু সারা জীবন মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে স্যার মানে এক্স অ্যাক্সিসের থ্রু দিয়ে যে বেন্ডিংটা ওটা তাহলে মাইনর হবে, ওয়াইটা মেজর। কোন অ্যাক্সিস, আমি আবার রিপিট করছি, কোন অ্যাক্সিসের থ্রু দিয়ে সেটা কখনো ওইভাবে ভাববে না, তুমি আগে করেসপন্ডিং ব্যাক অফ দ্য মাইন্ডে ছবিটা ভাববে। ওকে, কারণ আমি যদি এই ওয়াইটাকে আমি যদি কেটে বলি না, আমি এই ওয়াইটাকে ওয়াই লিখবো না, আমি লিখবো B1,
তুমি কিছু করতে পারবে? আমি যদি সেটাকে রিপ্রেজেন্ট করি IB1 দিয়ে, আমি আমার একটা সিস্টেম বানিয়ে নিলাম, কি করার আছে? আমি প্রথম দিনই যেটা বলে থাকি নর্মাল, যখন আমি তোমাদেরও বলেছিলাম যে অ্যাক্সেস সিস্টেম ইজ নাথিং বাট 3 ইনফাইনাইটলি এক্সটেন্ডেড রডস with respect to which we measure some location. কার্টেসিয়ান কোঅর্ডিনেটে 3টে ইনফাইনাইটলি এক্সটেন্ডেড রড হলো আমার অ্যাক্সেস সিস্টেম, যারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার রয়েছে। আমি তাদের নাম কাউকে x দিচ্ছি, কাউকে y দিচ্ছি, কাউকে z দিচ্ছি। আই নিড টু ভিজুয়ালাইজ দিস ফিগার। বুঝতে পারলাম বেন্ডিং প্রোফাইলটা কি হবে? ঠিক আছে, না এবারে কতগুলো ডিফারেন্ট স্টিলের ফেলিয়ার দেখো। 1 নম্বর হচ্ছে এই বিমটার কথা ভাবো। এই বিমটা নর্মালি কংক্রিট বিমে আমরা ফেলিয়ার বলতে কি বুঝতাম এতদিন, যেটা সহজ ভাষায় সবারই ফার্স্টে মাথায় আসে, যে কংক্রিট বিমে ক্র্যাক ডেভেলপ করবে। ঠিক আছে, সো কংক্রিট বিমে ক্র্যাক ডেভেলপ করবে। বাট স্টিল বিমের ক্ষেত্রে সব সময় ক্র্যাক ডেভেলপ করে এরকম নয়। স্টিল বিমের ক্ষেত্রে এই যে বিমটা রয়েছে কনস্ট্রাক্টেড হয়েছে, সেটা মূলত ডিফারেন্ট প্লেটকে জুড়ে ওয়েল্ডিং করে, এবার আবার থরো ওয়েল্ডিং করা আছে, এই ওয়েল্ডিং করে স্টিলের বিল্ট আপ সেকশন তৈরি করা হয়েছে। সো এই বিমটার মধ্যে এই জায়গাটাতে ফ্লেঞ্জ প্লেট, এই প্লেটটাকে কি বলবো? এই প্লেটটাকে কি বলবো? ফ্লেঞ্জ, টপ ফ্লেঞ্জ। টপ ফ্লেঞ্জ, থ্যাংক ইউ, টপ ফ্লেঞ্জ। এটা বটম ফ্লেঞ্জ, ওকে। আর এটাকে কি বলবো? ওয়েব। হ্যাঁ স্যার, ওকে, এটাকে ওয়েব বলবো। সো এই যে আই সেকশনটা বা চ্যানেল হোয়াট এভার দ্য সেকশন, তো এই সেকশনে কোনটা ফেল করেছে? ওয়েবটা। তাহলে এই ঘটনাটাকে কি বলি আমরা? এই ঘটনাটাকে বলি ওয়েবটা বেঁকে গেছে। সো দিস ইজ কল্ড ওয়েব বাকলিং। ওকে, ওয়েব বাকলিং। সো ওয়েব বাকলিং যদি হয় তার মানে কি আমি বলতে পারি বিমটা ইনট্যাক্ট আছে? বলতে পারি না নিশ্চয়। তার মানে দিস ইজ অলসো ফেলিয়ার মোড। এখানে স্টিল স্ট্রাকচারে আমরা ফেলিয়ার বলতে ডিফারেন্ট টাইপস অফ ফেলিয়ারের কথা বলি। ঠিক আছে, সো হিয়ার ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হোয়াট টাইপ অফ ফেলিয়ার উই আর টকিং অ্যাবাউট, হেন্স উই ইউজ দ্য টার্ম ফেলিয়ার মোড। ঠিক আছে, সে ফর এক্সাম্পল তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসছো, এ পয়েন্ট থেকে তুমি বি পয়েন্টে আসছো। তুমি কিভাবে আসতে পারো? তুমি সাইকেলে আসতে পারো, তুমি বাসে আসতে পারো, তুমি ট্যাক্সিতে আসতে পারো, তুমি অন্য কোনো হেলিকপ্টারেও আসতে পারো। ঠিক আছে, বাট প্রত্যেকটা যে তুমি মোড অ্যাক্সেস করছো, ঠিক আছে, সাইকেলে এলে তার একটা রুট আলাদা, বাসে এলে তার একটা রুট আলাদা, হেলিকপ্টারে এলে তার রুট আলাদা, ট্যাক্সিতে এলে তার রুট আলাদা। সো ডিফারেন্ট টাইপস অফ মোড অফ কমিউনিকেশন এখানে। ঠিক আছে, সো এখানে যে বিমটার ফেলিয়ার, সে বিমটার ফেলিয়ার কি কিভাবে হতে পারে? আইদার ওয়েব মে ফেল। ওয়েব কিভাবে ফেল হতে পারে? ওয়েবে ক্র্যাক আসতে পারে, ওয়েবটা বাকলিং হয়ে যেতে পারে, ইটস আনাদার কাইন্ড অফ ফেলিয়ার। এখানে দেখো এই পয়েন্টে ফ্লেঞ্জ প্লেটটাও বেঁকেছে, সো ফ্লেঞ্জ বাকলিং ইট ইজ কল্ড। ঠিক আছে, ওয়েব প্লেটটা বাঁকা, এই জিনিসটাকে বলা হয় ওয়েব বাকলিং। ফ্লেঞ্জ প্লেটের বাঁকা, এটাকে বলা হয় ফ্লেঞ্জ বাকলিং। ওকে, নাও এইখানে আরেকটা জিনিস দেখো, সেটা হলো এই গোটা বিমটা অলমোস্ট ইনট্যাক্ট রয়েছে, বাট পার্টিকুলারলি এই জোনটাতে, এই জায়গাটাতে মানে যেখানে কলামের সঙ্গে বিমের জাংশন, সেইখানটাতে ওয়েব প্লেটটা এটা অন্যরকম ভাবে, এখানেও ওয়েব প্লেটের একটা কিছু প্রবলেম হয়েছে, বাট আগের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমের মতো নয়। এখানেও ওয়েব প্লেটটা কিন্তু তুবড়ে গেছে কিছুটা, কিন্তু আগের মতো নয়। সো দিস ইজ অ্যানাদার কাইন্ড অফ ফেলিয়ার, দিস ইজ কল্ড শিয়ার বাকলিং। শিয়ার বাকলিং নামগুলো পরে আরো ডিটেলস আলোচনা করব, আমি আগে ছবিগুলো দেখিয়ে ভিজুয়ালাইজেশনটা ক্লিয়ার করার চেষ্টা করছি। সো হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ফেলিয়ার দ্যাট উই এনকাউন্টার। ঠিক আছে, শিয়ার বাকলিং কেন করছি সেটা একটু পরে বুঝতে পারবে। সো এই জায়গাটাতে দেখো ফেল করেছে এইভাবে, কিন্তু এখানেও ওয়েবটাই ফেল করেছে। এখান থেকে দুটো সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। কি কি সিদ্ধান্ত? 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে, একটা যদি বিম আমি আঁকি, ওয়েট,
একটা যদি বিম আঁকি, সিম্পলি সাপোর্টেড বিম, ওকে, সিম্পলি সাপোর্টেড বিমে যদি আমি ইউডিএল লোড অ্যাপ্লাই করি, এবারে তার এগেনস্টে যদি তোমায় শিয়ার ডায়াগ্রাম আঁকতে বলা হয় এসএফডি, তাহলে শিয়ার ডায়াগ্রামটা কেমন হয়? শিয়ার ডায়াগ্রামটা হয় টিপিক্যালি এরকম। অর্থাৎ কি না, বিমের মাঝখানে শিয়ার ফোর্স 0 বা নেগলিজিবল, এবং সাপোর্টের কাছাকাছি অঞ্চলে বিমের শিয়ার ফোর্স ম্যাক্সিমাম। সো যে পোর্শনে বিমের শিয়ার ফোর্স বেশি থাকে সেই পোর্শনে অর্থাৎ সাপোর্টের কাছাকাছি অংশে এখানে বিমটা ফেল করেছে। এবং বিমটার কোন অংশটা ফেল করেছে? ওয়েব। তোমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালস বা মেকানিক্স অফ স্ট্রাকচারে একটা জায়গাতে পড়েছিলে যে বিমের বেন্ডিং স্ট্রেস যেটা হয় সেটা মোস্টলি ক্যাটার্ড বাই ফ্লেঞ্জ প্লেট। ফ্লেঞ্জ প্লেট বিমের বেন্ডিং স্ট্রেসটাকে নেয়, আর শিয়ার স্ট্রেস মেইনলি ক্যাটার্ড বাই দ্য ওয়েব প্লেটস। সো বিমের ওয়েব প্লেটের ম্যাক্সিমাম টাইম শিয়ার ফোর্স আসার জন্য, শিয়ার স্ট্রেস ডেভেলপ করার জন্য এখানে বিমের শিয়ারে ফেল হয়েছে, সেই জন্য এর নাম হচ্ছে শিয়ার বাকলিং। ওকে, বলো এই বিষয়গুলো মনে আছে না মনে নেই? নাও থার্ড টাইপ অফ ফেলিয়ার দেখো। এখানে কি হচ্ছে, এই কলামের সঙ্গে এই বিমটা ওয়েল্ডিং রয়েছে, ঠিক আছে, এখানে এই বিমটা ফেল করেছে, বাট ফেলিয়ার ডিউ টু হোয়াট? ফেলিয়ার ডিউ টু ফেল অফ দ্য ওয়েল্ড মেটেরিয়াল। বাট এখানে যতই বিমটা ফেল করে থাকুক না কেন, এই বিমটা কিন্তু একেবারে ঝরে পড়ে যায়নি। ওকে, মানে এই ওয়েল্ডিং এর somehow it managed to have certain amount of strength to withstand the structure, ঠিক আছে, একেবারে পুরোপুরি নিঃস্ব হয়ে যায়নি, আদারওয়াইজ এটা খুলে পড়ে যেত। বাট এটা ওয়েব অলরেডি কি বলবো, ওয়েল্ড মেটেরিয়ালটা অলরেডি ফেল করে গেছে, এটা আমরা বুঝতে পারছি, বাট পুরোটাও ফেল করেনি। সো দিস ইজ অ্যানাদার কাইন্ড অফ ফেলিয়ার। এখানে আমার বেসিক্যালি কোন জায়গাটা ফেল করছে? এখানে আমার ফেল করছে জাংশন, সো কানেকশন রাদার। সো স্টিল এলিমেন্টের ক্ষেত্রে, ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে কানেকশন ইজ দ্য ক্রুশিয়াল পয়েন্ট, যেটা নিয়ে আমরা কংক্রিটে অ্যাজ কম্পারেটিভলি কম পরিমাণে বদার্ড ছিলাম। সো এখানে প্রথম দিনের যে অ্যানাটমি লেকচারটা আমি অ্যানাটমির কথাগুলো বলেছিলাম, সেই অ্যানাটমিতে এই প্রত্যেকটা পয়েন্টের মাঝখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, দ্যাট ইজ দ্য কানেকশন। সো কানেকশন ইজ অ্যানাদার ক্রুশিয়াল পয়েন্ট। নাও এই জায়গাটা ভালো করে আরেকবার দেখো, কানেকশন রিলেটেড ইস্যু, জাস্ট ডিফারেন্ট ফেলিয়ার মোডস। ওকে, এখানে কি হচ্ছে, এখানে প্রাইমারিলি যে বিমের কি বলবো, এই কলাম থেকে বিমের যে বেরিয়ে আসা অংশটার পরবর্তী অংশ কিছুটা একটা টিপিক্যাল শেপ নিয়ে নিয়েছে। ধরো একটা প্লাস্টিক এলিমেন্ট আছে, সেই প্লাস্টিকটাকে তুমি এদিক থেকেও টানছো, এদিক থেকেও টানছো, তাহলে কিছুক্ষণ পরে কি হয়, প্লাস্টিকটা ধীরে ধীরে এমন একটা সরু সুতোর মতো জায়গা নিয়ে নেয়, ঠিক আছে, সরু সুতোর মতো জায়গা নিয়ে নেয়, এবং এই জায়গাটা যথেষ্ট পরিমাণে হার্ড হয় অ্যাজ কম্পেয়ার টু নর্মাল প্লাস্টিক, যাতে, এবং তারপরে গ্র্যাজুয়ালি এই জায়গা থেকে ফাটলটা অ্যারাইজ করে। তো এইরকম একটা স্ট্রাকচার এখানে, এরকম একটা সিনারিও এখানে ডেভেলপ করেছে, ঠিক আছে। সো দিস টাইপ অফ ফরমেশন ইজ নোন অ্যাজ ফরমেশন অফ প্লাস্টিক হিঞ্জ। ঠিক আছে, এই শব্দটা আপাতত শোনার জন্য বললাম, এই শব্দটা আমি ব্যাখ্যা এখনো করছি না, শুধু আমি বললাম যে জিনিসটা অ্যানালজি দেওয়ার জন্য, যেমন একটা প্লাস্টিক আমি দুদিক থেকে টানি, টানার আগে সেটা একবার সরু সুতোর, পাতলা সুতোর মতো হয়ে গিয়ে তারপরে ফাটে এখান থেকে, লাইকওয়াইজ এইখানে জায়গাটা অনেকটা কিছুটা এরকম টাইপের হয়ে গেছে। এনি ডিটেলস ডিসকাশন হবে। সিমিলারলি যদি এই জায়গার কথা ভাবি, এইখানে এখানে কোথায়, হ্যাঁ এটা ওয়েবে হয়েছে, ওকে, হ্যাঁ স্যার ওটাই বলছিলাম। হ্যাঁ, সো এইখানে এই জায়গাটার কথা যদি ভাবি, এইখানে কোথায় হয়েছে সেম সিচুয়েশন, ফ্লেঞ্জ পোরশন, ফ্লেঞ্জে, বটম ফ্লেঞ্জ। এখানে কোথায় হয়েছে এই জায়গাটা? টপ ফ্লেঞ্জ, বটম ফ্লেঞ্জ, বোথ। সিচুয়েশন ইজ সেম, বাট পসিবল লোকেশন ইজ ডিফারেন্ট। বুঝতে পারলাম? সো আমি আজকে এই ছবিগুলোর দেখানোর মূল উদ্দেশ্য ছিল জাস্ট টু ডেভেলপ ইউর ভিজুয়ালাইজেশন, নাথিং এলস।
হয়ে গেল। ওকে, now another type of failure of structure, এটা failure of structure হিসেবেই ধরো, এটা স্টিল স্ট্রাকচারের কথা আমি বলছি না। ইন দ্য ফার্স্ট কেস দ্য স্ট্রাকচার ওয়াজ ইরেক্টেড লাইক দ্যাট, ঠিক আছে, এইভাবে স্ট্রাকচারটা খাড়া অবস্থায় দাঁড়িয়েছিল। সেকেন্ড কেসে দেখতে পাচ্ছ যে স্ট্রাকচারটা সামান্য টিল্ট হয়ে গেছে, স্ট্রাকচারের মধ্যে কোথাও কোনো রকমের ক্র্যাক ডেভেলপমেন্ট, সিগনিফিকেন্ট অ্যামাউন্টের ক্র্যাক ডেভেলপমেন্ট কোথাও নেই, এবং স্ট্রাকচারটার মধ্যে কোনো ত্রুটি অ্যাপারেন্টলি চোখে পড়ছে না, শুধু স্ট্রাকচারটা হেলে গেছে। বাট ফাইনালি যখন এটাকে আমি জুম করে দেখছি তখন সেটা সিগনিফিকেন্টলি হিলেছে। এর অর্থ কি এটা নয় যে স্ট্রাকচারটা ভেঙে পড়েনি, কিন্তু স্ট্রাকচারটা ফেল করার মুখে রয়েছে, মানে আমি আর একটা ছোট্ট ধাক্কা আর স্ট্রাকচারটা গদাম, পুরোপুরি ফেলিয়ার, এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে। এটা তো ফ্যাক্ট। বাট স্ট্রাকচারের কোনো মেম্বার, বিম বলো কলাম বলো, সেপারেটলি কোনো মেম্বার কি ফেল করেছে? করেনি। সো দিস ইজ অ্যানাদার মোড অফ ফেলিয়ার, দিস ইজ অ্যানাদার মোড অফ ফেলিয়ার। মানে একটা স্ট্রাকচার কিভাবে ফেল করতে পারে? তাহলে ওয়েব বাকলিং হতে পারে, শিয়ার বাকলিং হতে পারে, ফ্লেঞ্জ প্লেট বাকলিং হতে পারে, এইরকম ভাবে হিলে যেতে পারে, ঠিক আছে। সো এই যে প্রত্যেকটা মোডের অ্যানালিসিস, যে একটা স্ট্রাকচার তাহলে ফাইনালি কিভাবে বাঁকবে বা কিভাবে ফেল করবে, সেইটা নিয়ে আমাদের পরবর্তী স্তরে আলোচনা হবে, ঠিক আছে। সো আমি জাস্ট এই ছবিগুলো দেখানোর মূল উদ্দেশ্য, আবার বললাম, যে ভিজুয়ালাইজেশন তৈরি করা, এখনো পর্যন্ত ডিটেলস ডিসকাশন স্টার্ট হয়নি। এইবারে ব্যাপারটা হলো, যখন তোমরা বাকলিং থিওরি পড়েছো তখন সেখানে যদি কারোর মনে থাকে ফার্স্ট ইয়ারে যেটা পড়ানো হতো, যে টিপিক্যালি একটা কলামের আমরা যখন একটা সিম্পল লোড দিই, ঠিক আছে, তখন আমরা কি বলি? বাকলিং লোডের মেন বক্তব্য কি ছিল না? বাকলিং লোডের মেন বক্তব্য ছিল একটা লোড যদি ফর এ গিভেন কলাম, একটা নির্দিষ্ট কলামের জন্য, এবং সেই কলামের প্রপার সাপোর্ট কন্ডিশনের রেসপেক্টে একটা নির্দিষ্ট ভ্যালুর থেকে যদি বেশি পরিমাণ হয়, তাহলে সেই কলামটি বেঁকে যায়। এইখানে আমরা থেমে যেতাম, এবং এই কলামের যে বেঁকে যাওয়াটাকে বলা হয় বাকলিং অফ কলাম। বাট কলামটা কিভাবে বাঁকতে পারে, তার পসিবিলিটিস বা ডিফারেন্ট মোডস অফ বাকলিং, এই নিয়ে আমরা হয়তো বিশেষ ডিসকাশন করিনি। সো আমি ধরলাম এইখানে যে লোডটা কলামের উপর পড়ছে, সেই লোডটা সেই নির্দিষ্ট ক্রিটিক্যাল লোডের থেকে, পিসিআর যেটাকে আমরা বলতে অভ্যস্ত, সেই নির্দিষ্ট ক্রিটিক্যাল লোডের থেকে যে লোডটা কলামের উপর পড়ছে, এই লোডটা কলামের ক্ষেত্রে বেশি। তো স্বাভাবিকভাবে আমরা কি বলবো, চোখ বন্ধ করে, যে কলামটা বাঁকবে, ঠিক আছে। সো বাঁকবে বলতে কিভাবে বাঁকতে পারে কলামটা এইভাবে বাঁকতে পারে, দিস ইজ মাই বাকল প্রোফাইল। আর কিভাবে বাঁকতে পারে কলামটা এইভাবেও বাঁকতে পারে, ওকে, কলামটা এইভাবেও বাঁকতে পারে। সো এন নাম্বার অফ পসিবিলিটিস, এবং এই এক একটা যে ডিফারেন্ট টাইপের বাঁকা যে পসিবিলিটি রয়েছে, দে আর কল্ড মোড অফ ফেলিয়ার অর মোড অফ বাকলিং অফ দ্য কলাম, ঠিক আছে। এইগুলো নিয়ে আমরা ডিটেলসে ডিসকাশন কোনোদিন করিনি হয়তো। তো সেই জন্য এই বিষয়টাকে জাস্ট আমি ওভারভিউ হিসেবে আপাতত রাখছি। এবং ওকে, ঠিক। তো এর আগে আমরা যে জায়গাটা নিয়ে বলেছিলাম, যে যদি কোনো একটা বিমে, যেটা ইলাস্টিক অ্যানালিসিসে নর্মালি আমরা পড়ে আসতে অভ্যস্ত, সেটা হচ্ছে এইরকম একটা বিম, যে সিম্পলি সাপোর্টেড বিমে যদি আমার একটা ট্রান্সভার্স লোডিং পড়ে, তাহলে সেক্ষেত্রে এই বিমটার যে ডিফ্লেক্টেড প্রোফাইল হয় সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং অ্যাট দ্য সেম টাইম কোনো একটা সেকশন, আরবিটারি একটা সেকশন যেটা আমার কাটা হয়েছে এখানে, সেটার জুম ভিউ, ঠিক আছে, সেটা জুম ভিউতে কিরকম হচ্ছে তার রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবে একটা সেই সেকশনটা, এই ক্ষেত্রে যদি আমরা একটু ভাবি, সেটা হচ্ছে যে বিমটা প্রথমে এই যে সেকশনটার কথা ভাবা হচ্ছিল সেটা কি ছিল? ভার্টিক্যাল, কিন্তু এই লোড পাওয়ার ফলে সেই সেকশনটা কিছুটা টিল্ট হয়ে তেরচা হয়ে গেল। তো এই তেরচা হয়ে যাওয়ার ফলে কি না, আমার বিমটার কে যদি আমি অসংখ্য পাতলা পাতলা ফাইবারের সমষ্টি হিসেবে কল্পনা করতে থাকি, তাহলে নিউট্রাল অ্যাক্সিস, মানে এই যে মাঝ পয়েন্ট, এই বিমটার ক্ষেত্রে, এই ছবির ক্ষেত্রে যে নিউট্রাল অ্যাক্সিস,
এই পয়েন্টার ওপরের অংশগুলো কি হচ্ছে, ওপরের অংশে যদি ফাইবার গুলোর কথা ভাবি, এই বরাবর একটা ফাইবার, এই বরাবর একটা ফাইবার, এই বরাবর একটা ফাইবার, এই বরাবর একটা ফাইবার, এই ফাইবার গুলো গ্রাজুয়ালি কম্প্রেসড হচ্ছে। দেখো, কারণ সেকশনটা খাড়া ছিল আগে, এবং গ্রাজুয়ালি সেকশনটা বেসিক্যালি টিল্টেড হয়ে যাচ্ছে টুয়ার্ডস দ্য আদার এন্ড, ডান দিকে টিল্ট হয়ে যাচ্ছে। সো হেন্স এই যে ফাইবার গুলো ছিল, সেই ফাইবার গুলো গ্রাজুয়ালি কম্প্রেসিভ লোডে পড়ছে, কম্প্রেসিভ স্ট্রেস পড়ছে তাদের উপর। এবং এট দ্য সেম টাইম এই অংশটা সেকশনটার বাঁ দিকে সরে আসছে। এর ফলে কি হচ্ছে না, এইখান থেকে যে ফাইবার গুলো ছিল, সেই ফাইবার গুলো নিজেদের মধ্যে ইন্টিগ্রিটি মেনটেন করার জন্য গ্রাজুয়ালি ইলংগেটেড হচ্ছে, স্ট্রেচড হচ্ছে। সো স্ট্রেচড হওয়ার জন্য বা ইলংগেটেড হওয়ার জন্য এই অংশে, নিউট্রাল অ্যাক্সিসের নিচের দিকের অংশে টেনসাইল ফোর্স কাজ করে এবং উপরের দিকের অংশে কম্প্রেসিভ ফোর্স কাজ করে, যেটা আমরা ইলাস্টিক থিওরিতে পড়েছি। এবং এই স্ট্রেসের ভ্যালুটা আমরা কি করে মেজার করতাম? স্ট্রেসের ভ্যালুটা মেজার করতাম M/I is equals to F/Y is equals to E/ρ. ওকে, সো দিস ইজ দ্য ফর্মুলা দ্যাট উই ইউজড। এবারে আমার আরেকটা সেকেন্ড কোয়েশ্চেন, যে এইখানে যে বিমের বেন্ডিংটা হচ্ছে, সেই বেন্ডিংটা মেজর অ্যাক্সিস বেন্ডিং না মাইনর অ্যাক্সিস বেন্ডিং? এই বেন্ডিংটা মেজর অ্যাক্সিস বেন্ডিং না মাইনর? মেজর। হাউ ডু ইউ নো? কিভাবে জানলে অমিত? কারণ মেজর অ্যাক্সিস না মাইনর অ্যাক্সিস সেটা জানার জন্য আমার বিমের ক্রস সেকশনটা দেখা দরকার স্যার। যদি আমি এই বরাবর হয় বিমের ক্রস সেকশনটা ধরো এইটা, তাহলে এইবারে এটাকে কি বলবে তুমি, মেজর অ্যাক্সিস না মাইনর অ্যাক্সিস? এই বিমের যে বেন্ডিংটা হচ্ছে, সেই বেন্ডিংটা হচ্ছে perpendicular to the axis that sorry, a axis perpendicular to the screen of your mobile, ঠিক আছে? perpendicular to the axis of your screen of your mobile, ঠিক আছে? তাহলে এইটা এইখানে আমি যদি ক্রস সেকশন বরাবর এই ভিউটা দেখি, দেন ইট কামস লাইক দ্যাট। সো এইখানে এটা হয়ে যাবে আমার মেজর অ্যাক্সিস। বাট যদি আমি এটা অন্যভাবে ভাবতাম, যদি আমার বিমটার ওরিয়েন্টেশন, ক্রস সেকশনের ওরিয়েন্টেশন এরকম থাকতো, তাহলে কি হতো? The axis remains the same, hence it will become the minor axis. বুঝতে পারলাম? Situation makes it different, but bending axis remains the same. Bending axis remains the same, ওটা সেমই থাকবে। বলো শাহনওয়াজ, কিছু বক্তব্য আছে? না স্যার, বুঝতে পারলাম। ওকে, সো ভিজুয়ালাইজেশন হচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, নাও এইবারে আমরা আবার ব্যাক টু থিওরি। ঠিক আছে, ব্যাক টু থিওরি পোর্শনে এর আগের দিনে আমরা আলোচনা করেছিলাম কি নিয়ে? এর আগের দিন আমরা আলোচনা আচ্ছা ঠিক আছে, চলো এই জায়গাটায় আর একটু বলা যাক। ওকে, নাও এই যে এত কিছু আলোচনা হলো, এই আলোচনার পেছনে আমাদের, আচ্ছা প্রথমে আমায় দুটো কথা বলো। এক নম্বর হচ্ছে, আমরা কোনো ছেলেকে মোটা বলি, কোনো ছেলেকে পাতলা বলি, কোনো ছেলেকে বলি অপুষ্টিতে ভুগছিস, ঠিক আছে? মজার করেই বলছি কথাটা। তো এবার আমায় প্রথম 1 নম্বর প্রশ্নের যে উত্তর, সেটা হচ্ছে যে কাউকে মোটা বলবো, ওবেস বলবো, কিংবা ফ্যাট বলবো, কিংবা পাতলা বলবো, কিংবা ফিট বলবো, এর একটা নিশ্চয়ই প্যারামিটার আছে। জেনারেলি সেই প্যারামিটারটা হচ্ছে ওয়েট টু হাইট রেশিও, মেডিকেল টার্ম বিএমআই বলি, বডি মাস ইন্ডেক্স বলি আমরা, ঠিক আছে? মানে একটা নির্দিষ্ট হাইটের রেসপেক্টে এত ওজন থাকা উচিত। ঠিক সেমনি একটা স্ট্রাকচার, আমরা যতগুলো ফেলিয়ার মোড দেখলাম, প্রত্যেকটা স্টিল বিমই যে শিয়ার বাকলিং এ ফেল করবে সেরকম কি গ্যারান্টি দেওয়া যায় না? এটা কি লোডের উপর ডিপেন্ডেন্ট? শুধুমাত্র লোড নয়, কারণ এখানে কে ফেল করেছে? সেকশন ফেল করেছে, বাট লোকালি ফেল করেছে। লোকালি কথাটার মানে কি? আমি গোটা বিমটা জুড়ে সেই ফেলিয়ারটা দেখছি না, একটা পার্টিকুলার জায়গাতে একটা পার্টিকুলার বিমের অংশ ফেল করেছে, অ্যাজ ইফ তোমার হাতের আঙুলটা ভেঙে গেছে। তার মানে কি তুমি ফেল করেছো? নট নেসেসারি, বাট ইউ আর লোকালি ফেলিয়ার্ড পোর্শন ইট ইজ, তাই না? বাট হ্যান্ডিক্যাপড ইউ আর নাও। লাইকওয়াইজ আমি যদি সেই কথা ভাবি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কিছু কিছু আমার এই যে স্ট্রাকচারটা রয়েছে, সেই স্ট্রাকচারের রেসপেক্টে কিছু কিছু তাদের থিকনেস ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। সে ফর এক্সাম্পল, আমরা যখন একটা আই বিমের কথা বলি, ওকে, সো আই বিমের একটা যদি কথা বলি আমরা, সো এই আই বিমের ফ্লেঞ্জ বি
ওকে, এই আই বিমের থিকনেস টিএফ, ওকে, ওয়েব টিডব্লিউ এবং ডেপথ অফ ওয়েব ডি ধরলাম। ঠিক আছে, এবার আমার প্রশ্ন হচ্ছে যে যখন আমার শুধুমাত্র ওয়েবটা ফেল করছে, দ্যাট মিনস ওয়েব মাইট হ্যাভ সাম প্রবলেম। যদি আমার ফ্লেঞ্জটা ফেল করে তাহলে আমি কি ভাববো, ফ্লেঞ্জে কিছু হয়তো গলদ ছিল, ফ্লেঞ্জের মধ্যে কিছু একটা স্লেন্ডারনেসের ব্যাপার ছিল হয়তো। ওকে, সো সেই জিনিসটা আমরা মূলত জাস্টিফাই করি কিভাবে না, বি বাই টি এফ এবং ডি বাই টি ডাব্লিউ এই অনুপাতগুলো দেখে। ওকে, যখন আমরা স্ট্রাকচার কোন মেটেরিয়াল বিমের সেকশন সিলেক্ট করি তখন আমরা এই বিষয়গুলোর উপরে ধ্যান দিই। So cross section classification as per IS 800 2007 আমাদেরকে এই যে বিভিন্ন রকমের মোটা বা পাতলা বা ফিট এই টাইপের ইয়ের ক্যাটাগরির মতো আমাদের সেকশনকেও ক্লাসিফাই করে গেছে। ঠিক আছে, তো মূলত 3 রকমের সেকশন আমরা আমাদেরকে IS 800 ক্লাসিফাই করেছে। প্রথম ভদ্রলোকের নাম প্রথম ভদ্রলোকের নাম হচ্ছে ক্লাস 1 বা প্লাস্টিক সেকশন। সেকেন্ড ভদ্রলোকের নাম হচ্ছে সেমি কম্প্যাক্ট সেকশন। সেমি কম্প্যাক্ট সেকশন এবং থার্ড এর নাম হচ্ছে কম্প্যাক্ট সেকশন। এই গোটা ফ্যালাসি গুলো কোথায় রয়েছে? এগুলো রয়েছে IS 800 2007 ক্লজ 3.7 টেবিল নাম্বার 2 তে। কি যে হয়, হ্যাঁ, সেমি কম্প্যাক্ট, কম্প্যাক্ট and third one is semi compact. Okay, so তিনটে ক্যাটাগরি, এক নম্বর হচ্ছে প্লাস্টিক, কম্প্যাক্ট এন্ড সেমি কম্প্যাক্ট, তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সো টেবিলটা কি বলছে? টেবিলটা বলছে এরকম, দেখো প্রথমে টেবিল আইডেন্টিফাই করে নিয়েছে যে রোল্ড সেকশন না ওয়েল্ডেড সেকশন। ওয়েল্ডেড সেকশনের কেস কোথায় অ্যারাইজ করবে? যেখানে আমার বিল্ট আপ সেকশন। বিল্ট আপ সেকশনে আমরা একটা মেম্বারের সঙ্গে আর একটা মেম্বারকে ওয়েল্ড করি, যেমন ওয়েব এইটা, আর এই জায়গাটাতে আমি কি করছি? ওয়েল্ডিং করছি। ওকে, তো এই জায়গাগুলোতে ওয়েল্ডিং হচ্ছে। সো বিল্ট আপ সেকশনের গল্প আসে মূলত ওয়েল্ডিং সেকশনের গল্প আসে মূলত বিল্ট আপ সেকশনের ক্ষেত্রে। কি কি প্যারামিটার? বি বাই টিএফ। বি বাই টিএফ এর ভ্যালু যদি 9.4 এপসাইলন হয়, সো হোয়াট ইজ এপসাইলন আমি বলছি একটু পরে। সো 9.4 এপসাইলন বা তার কম হয়, 9.4 এপসাইলন বা তার কম হয়, দেন ইট ইজ কল্ড প্লাস্টিক সেকশন। যদি 10.5 এপসাইলন এর থেকে কম হয়, 9.4 টু 10.5 এর মধ্যে থাকে, দেন ইট ইজ কল্ড কম্প্যাক্ট। যদি 10.5 থেকে 15.7 হয়, দেন ইট ইজ কল্ড সেমি কম্প্যাক্ট। কোনটার কি বিশেষত্ব সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, আগে শুধুমাত্র ক্লাসিফিকেশন গুলো চিনি। ঠিক আছে, ওয়েল্ডেড সেকশন যদি হয়, ওয়েল্ডেড সেকশনের ক্ষেত্রে প্রাইমারিলি বি বাই টিএফ এর ভ্যালু 8.4 অব্দি রেস্ট্রিক্টেড থাকে। আচ্ছা, এটা কি ক্লিয়ার? 8.4 অব্দি রেস্ট্রিক্টেড থাকে। কম্প্যাক্ট হতে গেলে 9.4 and semi compact होते गए 13.6। ठीक है, अगेन axial compression, axial compression এর কথা যদি আমরা ভাবি, axial compression এর কথা যদি আমরা ভাবি, তাহলে কিন্তু this is not applicable। তাহলে এটা কার জন্য applicable? এটা হচ্ছে মূলত সেই সমস্ত সেকশন যেখানে আমরা বেন্ডিং বা যেখানে বেন্ডিং ফোর্স ইজ অ্যাকচুয়ালি অ্যাক্টিং। ঠিক, সেই সমস্ত জায়গাতে এই জিনিসটা ভ্যালিড, এই ক্লাসিফিকেশন ইজ ইউজফুল, নট ইন দ্য কেস অফ অ্যাক্সিয়াল কম্প্রেশন।
একটা কলামে যদি আমার এইরকম একটা মেম্বার হয়, সেখানে আমি যদি শুধু ডাইরেক্ট অ্যাক্সিয়াল কম্প্রেশন ইউজ করি, দেন ইট ইজ নট ভ্যালিড। বাট এইরকম ফোর্স যদি লাগে তাহলে সেখানে এটা ভ্যালিড। সেকেন্ড পয়েন্ট, এটা গেল ফ্লেঞ্জের ক্লাসিফিকেশন। সেকেন্ড পয়েন্ট ইজ নিউট্রাল অ্যাক্সিস অ্যাট মিড ডেপথ। এটা কার? এটা হচ্ছে ওয়েবের ক্লাসিফিকেশন। ওকে, দিস ইজ ফর ওয়েব, ওয়েব অফ অ্যান আই, এইচ অর বক্স সেকশন। ওকে, সো যদি আমার ওয়েবের কথা ভাবি, তাহলে ওয়েবের ক্ষেত্রে নিউট্রাল অ্যাক্সিস অ্যাট মিড ডেপথ, নিউট্রাল অ্যাক্সিস নট নেসেসারি অলওয়েজ রিমেন অ্যাট দ্য মিড ডেপথ। প্রথমত এটা মাথায় ক্লিয়ার করে নাও, যদি সেকশনে সিমেট্রি থাকে তাহলে এটা মিড ডেপথে হতে পারে, আদারওয়াইজ নট নেসেসারি। সো আমি ধরো স্টিলের একটা হুক বানাচ্ছি সার্কুলার, আমি বলতে পারি না সেখানে বা ভ্যারিং ডেপথের একটা বিম বানাচ্ছি, সেখানে আমি বলতে পারি না যে নিউট্রাল অ্যাক্সিস অলওয়েজ রিমেন ইন দ্য মিডল সেকশন, মিড ডেপথ। এনিওয়ে, সো নিউট্রাল অ্যাক্সিস যদি মিড ডেপথে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার প্রযোজ্য হচ্ছে ইট শুড রিমেন উইদিন 84 এপসিলন। তাহলে সেটা প্লাস্টিক 105 এপসিলন, আর 84 থেকে 105 হলে সেটা কম্প্যাক্ট, আদারওয়াইজ সেটা সেমি কম্প্যাক্ট। 105 থেকে 126 এর মধ্যে হলে সেটা সেমি কম্প্যাক্ট। বাট ইট ইজ নট নেসেসারি, अगेन আমি যেটা বললাম যে নিউট্রাল অ্যাক্সিস সবসময় মিড ডেপথে থাকবে, সেরকম কোনো দাসখত কেউ লিখে দেয়নি। বিকজ আমরা যে ক্রেনের হুক গুলো বানাই বা আমরা একটা বিমে এট দ্য সেম টাইম যে লোড ইউজ করি, সেই লোড গুলোর এমন প্যাটার্ন হয় যে তার ফলে আমি এটা এক্সপেক্টই করতে পারি না, বা ভ্যারিং ডেপথের বিম ইউজ করছি, সেক্ষেত্রে আমরা এক্সপেক্টই করতে পারি না নিউট্রাল অ্যাক্সিস অলওয়েজ রিমেন ইন দ্য মিড ডেপথ। হেন্স উই গো ফর দিস ওয়ান। সো এটা আমরা যখন অ্যাপ্লিকেশন করব তখন আরো ডিটেইলসে ডিসকাস করব। বাট ফর দ্য টাইম বিং যদি মিড ডেপথে অ্যারাইজ করে, দেন 84, 105 এন্ড 126 এর বেসিসে সেকশন ক্লাসিফিকেশন, এবং এটা অফেন এই টেবিল থেকে এমসিকিউ কোশ্চেন আসে, অফেন এই টেবিল থেকে এমসিকিউ কোশ্চেন আসে। হেন্স ইট ইজ নেসেসারি টু রিমেম্বার। অ্যাট লিস্ট আমার লাইফের ফার্স্ট জব ইন্টারভিউতে এসেছিল। এনিওয়ে, সো নাও হোয়াট ইজ এপসিলন? এপসিলন নিয়ে এত মাথা ব্যথা, বাট এপসিলনটা কি? এপসিলনকে ডিফাইন করা হয়, এপসিলন ইজ ডিফাইন্ড অ্যাজ আন্ডার রুট 250 বাই fy। ওকে, এপসিলন ইজ ডিফাইন্ড অ্যাজ আন্ডার রুট 250 upon fy। fy কি? yield strength of the steel। নাও আমরা এখানে যে সমস্ত স্টিল ইউজ করছি সেটা কি কোড অনুযায়ী? IS 2062, ঠিক? সো IS 2062 তে আমাদের স্টিল এর fy আমরা জানি এটা মাইল্ড স্টিল, বাট নট নেসেসারিলি ইট উইল বি হ্যাভিং 250 MPa স্ট্রেস। ফার্স্ট অফ অল, কখনো এটা মাথায় রাখবে না যে এটা 250 MPa অলওয়েজ হবে। কেন? বিকজ ডিপেন্ডিং অন দ্য থিকনেস অফ দ্য স্টিল, the yield stress value may fluctuate। thickness যত হবে বেশি হবে তত আমার yield stress এর পরিমাণ কমতে থাকবে, একটু পরে দেখছি সেটা, ঠিক আছে? বাট এপসিলন এর ভ্যালু প্রাইমারিলি 250 বাই fy আন্ডার রুট। ওকে, নাও এখানে যে সমস্ত বিষয়গুলো নিয়ে বলা ছিল এগুলো নিয়ে আমি একবার ডিসকাস করব। ওকে, যেটা নিয়ে বলার, IS 2062 কি বলেছে না, IS 2062 যেটা বলেছে, IS 800 2007 এর টেবিল 1 এ সেই বিষয়ে কিছু কিছু জিনিস একবারে জিস্ট ফর্মে দেওয়া আছে। ওকে, কি বলেছে সেখানে না, আমরা প্রাইমারিলি যেটা নিয়ে ইউজ করি সেটা হচ্ছে E250, FE 400W, ABC তিনটে ক্যাটাগরির হয়, তো আমরা প্রাইমারিলি এই অ্যারাউন্ডেই থাকি। ওকে, E250 এই ক্যাটাগরির মধ্যে আমরা বিলং করি, আপ টু দিস ক্যাটাগরি টিপিক্যালি উই বিলং টু। ওকে, তার এগেইনস্টে কি বলেছে, যদি প্লেটের থিকনেস 20 থেকে কম হয়, রিমেম্বার যদি প্লেটের থিকনেস D or T স্ট্যান্ডস ফর দ্য থিকনেস অফ দ্য প্লেট, তাহলে তার আমি yield strength ধরবো 250। ওকে, যদি 20 থেকে 40 এর মধ্যে হয় তাহলে আমি কি ধরবো? 240।
যদি 40-এর থেকেও বড় মোটা প্লেট হয় তাহলে তার ইল্ড স্ট্রেস কত হবে? 230। আলটিমেট টেনসাইল স্ট্রেস will remain 410 for all the cases. ওকে, FE 410W, যেটা আমরা ওখানে ইউজ করতে অভ্যস্ত ছিলাম কংক্রিট, যার সঙ্গে না গোলাই জানা। আমি সেই প্রথম দিনই বলেছিলাম যে দুটো আলাদা আলাদা কোড ফলো করে, IS 1786 and IS 432 for concrete RCC reinforcement in case of RCC design. এখানে IS 2062. ওকে, so ultimate strength all the time will remain tensile strength 410। ঠিক আছে, এখানে FE 410W A ক্যাটাগরি, 410W B ক্যাটাগরি, 410W C ক্যাটাগরি, এখানে 410 হচ্ছে আলটিমেট স্ট্রেস ইন্ডিকেট করছে। whereas কংক্রিটে কি হতো, FE 415 মানে কি 415 হচ্ছে দা ইল্ড স্ট্রেস। ফ্যাক্ট। সো ডিফারেন্স ইজ ক্লিয়ার? বলো। Okay, now structural steel ki na, the structural steel used for most of the structural works conforms to IS 2062 2011 hot rolled medium and high tensile structural steel. Okay, most commonly used grade is FE 410, যেটা একটু আগে তোমাদের বললাম। এবারে IS 800 2007 2.2.4.1 এই ক্লজ নাম্বারের এগেনস্টে স্টিলের কি কি জিনিসপত্র আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ করব সেগুলো সম্পর্কে বলা আছে, যেগুলো মোস্ট অফ দ্য টাইম তোমরা জেনেই আছো অলরেডি। যেমন স্টিলের যে ইউনিট মাস অফ স্টিল, যেটাকে আমরা ডেনসিটি বলতে অভ্যস্ত, দ্যাট ইজ 7850 kg per meter cube, which is known to us. Modulus of elasticity 2 into 10 to the power 5 Newton per millimeter square, 210 MPa অনেক সময়, সরি 210 GPa আগে বলা হতো, বাট 210 নয়, এক্ষেত্রে আমরা 2 into 10 to the power 5 MPa ধরবো, মানে 200 GPa ধরবো। Poisson's ratio, another crucial question for MCQ. Poisson's ratio স্টিলের ক্ষেত্রে 0.3. Modulus of rigidity, another crucial question for MCQ, 0.769 into 10 to the power 5 MPa. Okay, and coefficient of thermal expansion 12 into 10 to the power -6 per degree Celsius. এগুলো সব এই ক্লজের এগেইনস্টে IS 800 2007 দেওয়া আছে। Now, properties of structural steel. So what are the properties that we will be looking for structural steel? তো একটা স্টিলের মেইনলি দুটো টাইপের প্রপার্টি হয়। এক নম্বর হচ্ছে, তার মধ্যে প্রথম যেটা ইম্পর্টেন্ট প্রাইমারিলি স্টিলের, দ্যাট ইজ দ্য মেকানিক্যাল প্রপার্টিজ। সো মেকানিক্যাল প্রপার্টি কি? মেকানিক্যাল প্রপার্টি হলো আলটিমেট স্ট্রেংথ, yield stress and ductility. Okay, ultimate strength, yield stress and ductility. একটু আগে আমরা দেখলাম যে ultimate strength remains the same, but yield stress এর ভ্যালু thickness of the material or thickness of the element এর উপরে চেঞ্জ হতে থাকছে। and ductility we already told last ক্লাসে যে কি জিনিস, it is the property of the material by virtue of which it undergoes prolonged deformation prior to failure. ঠিক আছে, মানে এটা আমাদেরকে একটা সিগন্যাল দেয় যে আই এম গোয়িং টু ফেল, নট ওভারনাইট ইট ইজ গোয়িং টু ফেল। সো উই হ্যাভ এনাফ টাইম ফর রিপেয়ার। সেই জন্য আমরা ডাকটাইল ম্যাটেরিয়াল কম্পারেটিভলি বেশি প্রেফার করি। ওকে, নাও ফিউ ফ্যাক্টর আদার দ্যান দিস থ্রি ফ্যাক্টরস, আলটিমেট স্ট্রেংথ, yield স্ট্রেস এন্ড ডাক্টিলিটি ছাড়াও আরো কি কি ফ্যাক্টর আছে যেটা স্টিলের ক্ষেত্রে প্রাইমারিলি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, ওয়েল্ডেবিলিটি। আমরা স্টিল স্ট্রাকচারে যখন আমরা ধরো বিল্ট আপ সেকশন করছি, তখন এই স্টিল স্ট্রাকচার, স্টিলের প্লেটের সঙ্গে এই স্টিল প্লেটটাকে এইখান বরাবর ইজিলি যাতে ওয়েল্ডিং করতে পারি সেরকম হতে হবে। যদি ইজিলি ওয়েল্ড করতে না পারি তাহলে কিন্তু সেই স্টিলটা আমার কাছে অ্যাকসেপ্টেবল নয়। টাফনেস মানে কি? টাফনেস হচ্ছে রেজিস্ট্যান্স এগেইনস্ট ইম্প্যাক্ট লোড। দুম করে যদি একটা স্টিলে হাতুড়ির ঘা মারো, স্টিলে যদি ফাট ধরে যায় তাহলে সেই স্টিলটা আদর্শ স্টিল নয়। corrosion resistance, কারণ হচ্ছে স্টিল ইজ মোস্ট ভালনারেবল টু corrosion, and মেশিনাবিলিটি কেন? কারণ হচ্ছে একটা স্টিলের যে লেদ মেশিন গুলোতে কাজ হয় বা ফিটার টার্নাররা যে কাজগুলো করেন, মূলত যে একটা স্টিল এর মোল্ড থেকে মেশিনের সাহায্যে বা অক্সিঅ্যাসিটিলিন শিখা দিয়ে একটা স্টিলকে ফ্যাব্রিকেট করার সময় কেটে
বিভিন্নভাবে প্রসেস করা, স্টিলের প্রসেসিং কংক্রিটের প্রসেসিং থেকে ফার মোর ইম্পর্টেন্ট এবং বহুত বেশি হয় রিয়ালিটিতে, ফ্যাক্টরিতে। সো it should have ideally machinability. So these four properties are important for durability of material and often associated with fabrication of steel member. এটা একটা স্টিলের লংজিভিটির জন্য খুব ইম্পর্টেন্ট, এবং স্টিল মেম্বারের ফ্যাব্রিকেশন অর্থাৎ স্টিল মেম্বার গুলোকে জোড়াতালি দিয়ে, ধরো আমি এখানে একটা মেম্বার আছে, এইখানে আরেকটা মেম্বার আছে, এইখানে আরেকটা মেম্বার আছে, এখানে আরো একটা মেম্বার, এখানে আর একটা মেম্বার, ফাইনালি আমি কি করলাম, এদেরকে জুড়ে একটা ট্রাস বানালাম, তাই তো? এখানে একটা ট্রাস বানালাম। সো এন্টায়ার যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা তো ওভারনাইট হচ্ছে না। এখানে প্রত্যেকটা এই এক একটা খুচরো খুচরো কুচি মেম্বারকে আমি জুড়ে জুড়ে একটা বড় আমার ডিজায়ার্ড শেপে ট্রাস বানাচ্ছি। সো দিস ইজ কল্ড ফ্যাব্রিকেশন অফ স্টিল মেম্বার্স। ওকে, সো মেকানিক্যাল প্রপার্টিজ অফ স্টিল, মেকানিক্যাল প্রপার্টি কি না, আলটিমেট স্ট্রেংথ, ইল্ড স্ট্রেস এন্ড ডাক্টিলিটি, এই যে তিনটে প্রপার্টি আছে, সেই প্রপার্টি গুলো প্রাইমারিলি ডিপেন্ডস অন হোয়াট, কেমিক্যাল কম্পোজিশন। এর আগের দিন আমি বলেছি স্টিল ইজ অ্যান অ্যালয় হ্যাভিং কার্বন, ফসফরাস, সিলিকন প্রাইমারিলি। এছাড়া যদি স্টেনলেস স্টিলের কথা ভাবি, সেখানে নিকেল এগুলো মেশানো থাকে, ঠিক আছে? সো বিশুদ্ধ লোহা নিয়ে আমরা কাজ করি না। 2 নম্বর হচ্ছে হিট ট্রিটমেন্ট। হিট ট্রিটমেন্ট স্টিলে অফেন করা হয়। কখন কখন করা হয়? স্টিলে যখন ওয়েল্ডিং করা হয় তার আগে স্টিলকে হিট করা হয়, ওয়েল্ডিং করার পরে স্টিলকে হিট করা হয়। স্ট্রেস হিস্ট্রি, একটা স্টিলের কম্পোনেন্ট দিয়ে একটা স্টিলের বারকে যদি তুমি এরকম ফ্যাব্রিকেশন সরি হ্যাঁ, একটা স্টিলের বারকে যদি তুমি এরকম ভাবে কাটাকুটি করে এরকম একটা ডিজায়ার্ড শেপের বিল্ট আপ কলামের জন্য সেকশন বানাও, প্রোফাইল বানাও, তাহলে ডেফিনেটলি তুমি তার উপরে যথেষ্ট পরিমাণের মেশিনের অ্যাক্টিভিটি পারফর্ম করেছো অথবা ওয়েল্ডিং করেছো, হোয়াট এভার দ্য প্রসেস ইউ হ্যাভ ডান, ফর হুইচ ইট হ্যাজ এনাফ নাম্বার অফ স্ট্রেস, যেটা তুমি অলরেডি এর মধ্যে ইন্ডিউস করেই রেখেছো প্রায়র টু ইয়োর ইউজ। তুমি কোনোদিন দেখবে যদি কোনো হার্ডওয়্যারের দোকানে কোনো জয়েস্ট কিনতে যাও এবং তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রথমে তুমি জয়েস্টটাকে যদি কাটো, তাহলে প্রথমেই তো তুমি সেখানে মেশিন লাগিয়ে দিবে। So you're inducing some amount of stress over there prior to use it. So this also have some impact. Rolling method and rolling thickness. রোলিং মেথড এন্ড রোলিং থিকনেস মানে যেগুলো বললাম আমরা, বেসিক্যালি স্টিলের যে প্লেট গুলো বানায় সেটা মোল্টেন আয়রন থেকে যখন প্রিপেয়ার করা হয় রোলিং মেথডের থ্রু দিয়ে, এবং রোলিং থিকনেস যে স্টিলের শীট গুলোর যে এক একটা থিকনেস, এগুলোর ভ্যারিয়েশন ডিফারেন্ট হয়। সো ডিপেন্ডিং এগুলোর সঙ্গে আলটিমেট স্ট্রেংথ, ইল্ড স্ট্রেস এন্ড ডাক্টিলিটি, দিস প্রপার্টি গেটস হ্যাম্পার্ড টু সাম এক্সটেন্ট, or they are the dependent factors associated with this. ঠিক আছে? সো স্টিল নিয়ে এটা মোটামুটি আলোচনা হলো। বলো এখনো অব্দি যা যা আলোচনা হলো তার বেসিসে কোনো বক্তব্য আছে কিনা? স্যার বলো। স্যার বলছি নোটগুলো পেলে স্যার ভালো হতো। কেন তুমি এখানে রেকর্ড করছো না? আমি তো বোঝা যায় এরকম ভাবে লিখছি। এসএসসি পিডিএফ বানাচ্ছি পরে, হুম, স্ক্রিনশট নিয়ে পিডিএফ বানাতে হচ্ছে। না স্ক্রিনশট নিয়ে তো নয়, খাতা নিয়ে বসার কথা তো। আমি তো এখানে বোঝার মতো লিখছি মনে হয়, আমি তো এখানে বুঝতে পারার মতো লিখছি মনে হয়। যাই হোক, ঠিক আছে, মনে রাখা শ্রুতিধর হওয়াটা একটু মুশকিল আছে এখানে। যাই হোক, ঠিক আছে, চলো এবার ফার্স্টে আমার কোশ্চেন হচ্ছে যে লিমিট স্টেট মেথড এর প্রাসঙ্গিকতা কি, একটু আমায় কেউ ব্রিফ করো। লিমিট স্টেট মেথড কি করে এলো, বা কি কি ডিফারেন্ট টাইপস এর লিমিট স্টেট মেথড হয়, সেগুলো একটু যদি বলো কেউ। বলো কেউ। লিমিট স্টেট মেথড কাকে বলে? বাপি শেখা আছে?
হুম, বলো লিমিট স্টেট মেথড কি বিষয়টা, লিমিট স্টেট কি জিনিস একটু বলো হালকা। স্টেট মেথডে ডেভেলপমেন্ট যেটা বুঝতে পারলাম হয়েছে না, বলো বুঝতে পারলাম না। স্যার, এটা ওয়ার্কিং স্টেট মেথডে ডেভেলপমেন্ট হয়েছে যেটা হয়েছে আরো উন্নত মানের। মানে লিমিট স্টেট কি জিনিস? স্যার ওয়ার্কিং স্টেট মেথডে যেটা একটু বলো তো লিমিট স্টেট কি জিনিস। স্যার আমরা এখানে মানে কোন একটা লিমিটেশন ধরে নিই, মানে কি যে লিমিটেশন ধরি, কি লিমিটেশন ধরি, কি লিমিটেশন ধরি? ওয়ার্কিং স্টেট মেথড আমরা ফ্যাক্টর সেফটি ইউজ করতাম না, লিমিট স্টেটে ইউজ করা হয়। কে বললো করে না, কে বললো করে না? স্যার শাহনওয়াজ মনে আছে লিমিট স্টেট কি জিনিস? স্যার কোনো একটা স্ট্রাকচারের পারফরমেন্স, তারপর ফাংশনাল রিকোয়ারমেন্ট যেগুলো থাকে সেগুলো লিমিট স্টেট স্যার এক্সপ্লেন করে। তারপরে তারপর সেগুলোকে স্যার ফুলফিল করার চেষ্টা করে, মানে ইন্টেন্ডেন্ট যে ফাংশন গুলো সেটা তো থাকে। এক্সপ্লেন করার চেষ্টা করা হয়, দ্যাট মিন্স লিমিট স্টেট ইজ আ ফিলোসফি। বাট লিমিট স্টেট মানে কি? স্টেট মানে হচ্ছে বলা, লিমিট মানে কি? সীমা। তার মানে কি লিমিট স্টেট ইন্ডিকেটস দ্য লিমিটেশনস beyond which the structure ceases to fulfill its primary function. অর্থাৎ বাংলাতে বলতে গেলে সেই সীমারেখাটা নির্দেশ করে যেটা অতিক্রম করলে স্ট্রাকচারটা নিজের যে ইন্টেন্ডেড পারফরমেন্স, যেটা করার জন্য স্ট্রাকচারটার গঠন মানে তৈরি করা হয়েছিল, সেই অবজেক্টিভটাই আর ফুলফিল করবে না। দিস ইজ প্রাইমারিলি লিমিট স্টেট। কি কি টাইপের লিমিট স্টেট হয়? আলটিমেট লিমিট স্টেট আছে, তারপর প্রোগ্রেসিভ করা লিমিট স্টেট, ওকে, তারপর লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি আছে, তারপর আরেকটা আছে ফেটিজ লিমিট স্টেট। ফ্যাটিগ লিমিট স্টেট কি জিনিস? ওটা ড্যামেজটা করসপন্ডিং থাকে, মানে ড্যামেজটা যেটা হয় সেটা রিপিটেটিভ লোড যেটা থাকে তার জন্য হয়। রিপিটেটিভ লোড, বাস ফ্যাটিগ কথাটা যখনই শুনবে ব্যাক অফ দ্য মাইন্ড থাকবে রিপিটেটিভ লোড। একটা লোডকে আমি 100 বার উপর নিচে করছি, যেমন আমরা জিমে গিয়ে করে থাকি নর্মালি, ঠিক আছে? মানে ধরো তুমি একটা 10 কেজির বস্তা একবার 20 বার তুলতে পারো, আমি তোমাকে 40 বার তোলাচ্ছি, তুমি পারবে? বাট 20 কেজির বস্তা তুমি 20 বার তুলতে পারো, তারপরে আমি তোমাকে খাটাচ্ছি, দেন ইউ উইল বি ফ্যাটিগড, বিরক্ত হয়ে যাবে বা মাসেল আর কাজ করবে না। বাট তুমি যদি 50 কেজির বস্তা একবারই তুলতে পারো, দ্যাট ইজ দি আলটিমেট, ওর বেশি তুমি তুলতে পারবে না। সো আলটিমেট লিমিট স্টেট ইন্ডিকেটস দ্য আলটিমেট লোড লিমিট। ফ্যাটিগ লিমিট স্টেট নাম্বার অফ সাইকেল, তুমি একটা গিভেন লোডকে নিয়ে কতবার ড্যামেজ হওয়ার আগে তুমি কতবার রিপিট করাতে পারো, দিস ইজ মাই ফ্যাটিগ লিমিট স্টেট। ঠিক আছে, নাও এবারে যে বিষয়টা নিয়ে আলোচনা করার বিষয় সেটা হলো যে ইলাস্টিক ডিজাইন। ঠিক আছে, সো ইলাস্টিক ডিজাইন এন্ড প্লাস্টিক ডিজাইন দুটো আলাদা শব্দ আসবে এবার মার্কেটে। তো আমি প্রথমে আসি আগে প্লাস্টিক ডিজাইন অফ সেকশন। ওকে, সো হোয়াট ইজ প্লাস্টিক ডিজাইন অফ সেকশন? প্লাস্টিক, একটু আগে আমরা দেখলাম প্লাস্টিক হিঞ্জ কথাটা, এবার আমরা প্লাস্টিক ডিজাইন অফ সেকশন লিখছি ডাইরেক্ট। এটা এক্সপ্লেন করব উইথ দ্য হেল্প অফ যেটা আমাদের কাছে জানা সেই জিনিসটার সাহায্য নিয়ে। কিভাবে না, ইলাস্টিক অ্যানালিসিস আমরা জানি এখনো অব্দি। প্লাস্টিক ডিজাইন অফ সেকশন, প্রথমত যখনই প্লাস্টিক এই শব্দটা শুনবে, এই শব্দটার মানে কি? এই শব্দটার মানে হলো পার্মানেন্ট ডেফরমেশন। পার্মানেন্ট ডেফরমেশন ফ্যাক্ট,
এই জিনিসটাকে আমরা বলি প্লাস্টিক। নাও আগে একটু ব্যাপারটা থিওরিটিক্যালি ভিজুয়ালাইজ করি। ওকে, কিছু করতে তো এনিওয়ে। যা সবটাই উড়িয়ে দিলাম, যাই হোক ভালো করেছি। ব্যাকে আনি তো, সবটাই চলে যেত। ওকে, নাও ইলাস্টিক মেথড অফ অ্যানালিসিসে আমরা কি করেছি? ইলাস্টিক মেথড অফ অ্যানালিসিসে আমরা ফার্স্টে আইডেন্টিফাই করেছি যে এর ইল্ড স্ট্রেস কোথায়, বা সরি আগে আইডেন্টিফাই করেছি আমার এর ইলাস্টিক লিমিটটা কোথায়। ঠিক আছে, সে ফর এক্সাম্পল আমার এর ইলাস্টিক লিমিট হচ্ছে এইখানে। সো লেটস এই পয়েন্টটার নাম দিলাম এ। ঠিক আছে, এ। নাও এই পয়েন্টের নাম দিলাম সি, যেখান থেকে কার্ভটা আবার উঠছে। দিস ইজ মাই এপসিলন, দ্যাট ইজ দ্য স্ট্রেন, আর এদিকে হচ্ছে আমার স্ট্রেস। ওকে, এইবারে এ পয়েন্ট কি না, এ পয়েন্ট হচ্ছে আমার ইলাস্টিক লিমিটের পয়েন্ট। ইলাস্টিক মেথড অফ অ্যানালিসিস যখন আমরা করেছি এর আগের সেমিস্টারের কনসেপ্ট ইউজ করে বলো অন্তত, যে ডাব্লিউএসএম এ আমরা প্রাইমারিলি কি করেছিলাম? ডাব্লিউএসএম এ আমরা প্রাইমারিলি করেছিলাম যেটা, সেটা হলো এ পয়েন্ট যদি আমার ইল্ড স্ট্রেস হয়, এই সরি ইলাস্টিক লিমিট হয়, তাহলে আমরা তার সঙ্গে আরো কিছুটা ফ্যাক্টর অফ সেফটি ইউজ করেছি। ফ্যাক্টর অফ সেফটি ইউজ করেছি, তার মানে এটা যদি আমার 250 এমপিএ হয়, তাহলে আমি তার থেকে কিছু পরিমাণ কম নিয়েছি। সো দিস ইজ মাই ভ্যালিড পয়েন্ট। বাট এখানে এটা ভাবার বিষয় যে এই ইলাস্টিক লিমিটের পরে আমার কাছে কি আছে? এই ইলাস্টিক লিমিটের পর থেকে আমার কাছে কি যে শুরু হচ্ছে, আমার ক্ষেত্রে শুরু হচ্ছে প্লাস্টিক জোন। কেন? কারণ এই এ পয়েন্ট অতিক্রম করে গেল যে স্ট্রেসের এগেনস্টে, তারপরে যে ডিফরমেশনটা হয়ে গেছে আমার স্ট্রাকচারে, দ্যাট ডিফরমেশন ক্যানট বি রিকভার্ড, ক্যানট বি রিভার্সড। সেই ডিফরমেশনটা আমার পার্মানেন্ট ডিফরমেশন। 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এই ইলাস্টিক লিমিটের কিছু পরে আমার কি আসছে? লোয়ার ইল্ড পয়েন্ট, তারপরে কি আসছে? আপার ইল্ড পয়েন্ট। সো লোয়ার ইল্ড পয়েন্ট অ্যান্ড আপার ইল্ড পয়েন্ট, লোয়ার ইল্ড পয়েন্ট অ্যান্ড আপার ইল্ড পয়েন্ট, এই দুটো ইল্ড পয়েন্টের পরে আমার স্ট্রাকচারে কি হচ্ছে না, কিছুটা পরিমাণের সিগনিফিকেন্ট অ্যামাউন্টের স্ট্রেন হচ্ছে না, মোটামুটি ভাবে মানে সিগনিফিকেন্ট অ্যামাউন্টের স্ট্রেস ডেভেলপমেন্ট হচ্ছে না, যদিও স্ট্রেন আমার বৃদ্ধি পাচ্ছে। দেন দেয়ার আফটার স্ট্রেন হার্ডেনিং টেক্স প্লেস। এই যে সি পয়েন্ট, এই সি পয়েন্টের পরবর্তীকালের অংশে কি হচ্ছে? স্ট্রেন হার্ডেনিং হচ্ছে। স্ট্রেন হার্ডেনিং, স্ট্রেন হার্ডেনিং কথাটার মানে কি না, মাইক্রো লেভেলে স্টিল মলিকিউলস গেটস সো অ্যারেঞ্জড, এমন ভাবে নিজেদেরকে বিন্যস্ত করছে যার ফলে ওদের মধ্যে অতিরিক্ত যে স্ট্রেস ডেভেলপড হচ্ছে, সেই ডেভেলপড অতিরিক্ত স্ট্রেসটাকে ওরা ইজিলি ক্যাটার করছে। ঠিক আছে,
সো এই ঘটনাটা মূলত আমরা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে দেখে থাকি। এইবারে আমার প্রশ্ন হচ্ছে যে ইলাস্টিক লিমিট যেখানে হয়ে গেল আমার স্ট্রাকচারে, সেই ইলাস্টিক লিমিটের করেসপন্ডিং যে স্ট্রেস, সেই স্ট্রেসের পরে এতটা অংশের জায়গা, এই এতটা জায়গা যে পড়ে রয়েছে, এই এতটা স্ট্রেসকে আমরা কি ইউজ করছি প্র্যাকটিক্যালি? প্র্যাকটিক্যালি আমরা ইউজ করছি না। তাহলে এই এতটা রেঞ্জের জায়গায় যে স্ট্রেসটা রয়েছে, সেই স্ট্রেসটা তো ফালতু নয়। এখান থেকে আলটিমেট লিমিট অব্দি আসতে গেলে আমার যে এতটা হিউজ পরিমাণে স্ট্রেসটাকে আমি কাজে লাগাতে পারি। এখন এই কাজে লাগানোর উদ্দেশ্যটাই ফুলফিলড হয় আমাদের লিমিট স্টেট মেথডে। তাহলে আমি যদি এখান থেকে মানে ইলাস্টিক লিমিটের পরেও একটা স্টিলে যে পরিমাণ স্ট্রেস অবশিষ্ট রয়েছে, সেই জিনিসটাকে আমি একটা নাম দিলাম, তার নাম হচ্ছে রেসিডুয়াল স্ট্রেংথ। রেসিডুয়াল স্ট্রেংথ। রেসিডুয়াল স্ট্রেংথ তাহলে কি জিনিস না, রেসিডুয়াল স্ট্রেংথ হচ্ছে ইলাস্টিক স্ট্রেংথ, দ্য মেটেরিয়াল স্ট্রেংথ অফ দ্য ইলাস্টিক মেটেরিয়াল স্ট্রেংথ বিয়ন্ড ইল্ড ভ্যালু ইজ কল্ড রেসিডুয়াল স্ট্রেংথ অর রেসিডুয়াল বলছি রিজার্ভ স্ট্রেংথ। রিজার্ভ স্ট্রেংথ। Reserved strength. Reserve strength. So reserve strength is what? না আমি যদি বলি elastic design principle does not utilize material strength value beyond yield value okay. This material or this material strength, this strength or this material strength, basically material strength beyond yield value is called reserved strength. ঠিক আছে, এটাকে বলা হচ্ছে রিজার্ভ স্ট্রেংথ। আর একটু যদি আমি গ্রাফিক্যালি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, তো গ্রাফিক্যালি আমি কি দেখবো না, দেখো সেটা হচ্ছে যে দিস ইজ মাই ইলাস্টিক, এই যে ইলাস্টিক লিমিটের করেসপন্ডিং যে স্ট্রেংথ, দিস স্ট্রেংথ ইজ কল্ড ই ইলাস্টিক। ওকে, ই ইলাস্টিক। এবং এই আলটিমেট স্ট্রেংথের করেসপন্ডিং যে স্ট্রেংথ, দিস ইজ কল্ড ই আলটিমেট, ই ইউএলটি। ঠিক আছে, এবারে এখানে আমি আরেকটা শব্দ ডিফাইন করলাম, দিস ইজ কল্ড ডাক্টিলিটি রেশিও। So what is ductility ratio? It is basically E ultimate divided by E elastic. For steel, এই যে স্টিলকে আমরা ডাকটাইল ম্যাটেরিয়াল বলছি এতক্ষণ ধরে, for steel it is basically around 20 or more. অর্থাৎ একটু ফিজিক্যালি যদি ভাবি যে স্টিলের ইলাস্টিক লিমিট ক্রস করাকালীন স্টিলের মধ্যে যতটা পরিমাণ বিকৃতি হয়েছিল, ও যখন আলটিমেট স্ট্রেংথ অব্দি যাচ্ছে তখন তার বিকৃতি ইলাস্টিক লিমিটে থাকাকালীন বিকৃতির 20 গুণ। তার মানে স্টিলে আরো অনেক বেশি বিকৃতি আসতে পারে এবং তার করেসপন্ডিং স্ট্রেস ও স্টিল মেটেরিয়াল নিতে পারে। হেন্স ইট ইজ কল্ড ডাক্টিলিটি রেশিও। ঠিক আছে, এইবারে আমি যখন বলছি যে স্টিলে শুধুমাত্র ইলাস্টিক লিমিটের পোর্শনে যে ছোট্ট ক্ষুদ্র যে এতটুকু জোন, এই জোনের স্ট্রেসটাকে আমি ইউজ করব না, আমি এর পরেও যে রিজার্ভ স্ট্রেংথের পার্টটা রয়েছে, মানে ইল্ড স্ট্রেংথের পরে যে আরো স্টিলের যে স্ট্রেস বা স্ট্রেংথটা রয়েছে, সেই স্ট্রেংথটাকে ইউটিলাইজ করার যে অপরচুনিটি আছে আমার কাছে, সেটাকে যখন আমি ইউজ করব, তখন আমার কাছে ডেফিনেটলি কিছু বেনিফিট আসবে, কিছু আমার কাছে লস হবে। লস নট ইন দ্যাট টার্ম,
বাট কিছু আমার কাছে প্রবলেম অ্যারাইজ করবে। সো হোয়াট আর মাই গেইনস? আমার ফার্স্ট গেইন হলো, আমার ফার্স্ট গেইন কি হবে? আমার ফার্স্ট গেইন হচ্ছে, এক নম্বর হচ্ছে সিগমা বাড়ছে, মানে ক্যাপাসিটি, স্টিলের স্ট্রেংথ বাড়াচ্ছি আমি, ফর হুইচ আমি লোড ক্যারিং ক্যাপাসিটি বাড়াচ্ছি। তার মানে লোড ক্যারিং ক্যাপাসিটি বাড়াচ্ছি, লোড ক্যারিং ক্যাপাসিটি বাড়াচ্ছি। ওকে, ইনক্রিজেস। অর্থাৎ তুমি 50 কেজির জিনিস তুলতে পারো, তোমায় আমি বাবা বাছা করে কোনোদিন 20 কেজির বেশি জিনিস তুলতেই বললাম না, বাট ইউ ক্যান লিফট 50 কেজি। বাট আমি যদি কোনোদিন অল অফ এ সাডেন তোমায় বলি যে কোনো একটা সিচুয়েশনে তোমায় 30 কেজি 40 কেজি লোড নিতে হবে, তার মানে কিন্তু তুমি পারবে না, তোমার ওটা রিজার্ভ স্ট্রেংথের ক্যাটাগরিতেই রয়ে গেছে, 30 কেজি ইজ স্টিল আন্ডার ইউর কন্ট্রোল, বাট উই নেভার কনসিডার্ড ইউ যে তুমি আরো 50 কেজি অব্দি ব্যাপারটা তুলতে পারবে। সো আমি বললাম যে না, তুমি 50 কেজি তুলতে পারো, তার মানে আমি 50 কেজি অব্দি তোমাকে তোলাবো, ঠিক আছে? দিস মাই, তাহলে আমার কি হলো না, আমি তোমাকে দিয়ে বেশি কাজ করাতে পারবো। লাইকওয়াইজ স্টিলের আমার 410 এমপিএ পর্যন্ত আলটিমেট স্ট্রেংথ, 250 এমপিএ তো রিল্ড হয়ে গেছে। আমি ওকে বললাম না স্যার, এরপরেও 150 এমপিএ স্ট্রেংথ ও নিতে পারে, তো আমি ওকে দেবো। সো দিস মাই গেইন। গেইন কি টার্মসে? না আমি আরো লোড ওই বিমের উপর চাপাতে পারি ইচ্ছা করলে। তার মানে আমি যদি কোনো স্ট্রাকচারের ফুল স্ট্রেংথ কে ইউটিলাইজ করি, তাহলে আমার কি হবে? আমার ম্যান পাওয়ার মানে ইন টার্মস অফ আমার, আমি বেশি পরিমাণের লোড ইউজ করতে পারবো, মানে বেশি লোডের জন্য সেম সেকশন ইউজ করতে পারবো, তাই না? বেশি লোডের জন্য আমি সেম সেকশন ইউজ করতে পারবো। মানে 5টা লেবারকে দিয়ে আমি যদি মানে একটা কাজ করাই, এবং 5টা লেবার যদি কি বলো অ্যাট এ স্ট্রেচ 15 ঘন্টা কাজ করতে পারে, তাহলে আমি তাদেরকে 8 ঘন্টা কাজ করার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমি তাদেরকে বলবো 15 ঘন্টায় কাজ করো। তাহলে কি হবে না, আমার ইয়েটা বাঁচবে, ইনভেস্টমেন্টটা বাঁচবে। 1 নম্বর আনএথিক্যাল, বাট আমি রিলেট করাবার জন্য জাস্ট বললাম, আর কিছু না। সো দিস মাই গেইন। সিমিলারলি আই হ্যাভ আ লস। হোয়াট ইজ মাই লস? মাই লস ইজ promoting, I am promoting for large deformation, large permanent plastic deformation. ঠিক, কারণ ইল্ড যখনই ক্রস করে গেছে স্যার, আমি এই রেঞ্জে যখনই অপারেট করছি, তখন কিন্তু আমার স্টিলে পার্মানেন্ট ডেফরমেশন চলে এসেছে, যেটার নাম আমি দিয়েছি প্লাস্টিক ডেফরমেশন। ঠিক, এবং তো দিস ইজ মাই ওয়ান লস, যে আমার স্টিলে একটা পার্মানেন্ট ডেফরমেশন চলে এসেছে। বাট এই যে ডেফরমেশনটা এসছে, দিস ইজ বেসিক্যালি উই আর টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য ডাক্টিলিটি। মেটেরিয়াল ডাক্টাইল বলেই তো ডিফরমেশনটা অ্যালাউ করছে, আদারওয়াইজ করতো না। নাও কোন সিস্টেমকে প্রাইমারিলি দুটো অ্যাপ্রোচে ডিজাইন করা যায়। এনি সিস্টেম ডিজাইন primarily 2 types. First one is load capacity, and second one is ductility. ঠিক আছে, এই দুটো অ্যাপ্রোচে প্রাইমারিলি আমরা জিনিসগুলো ডিজাইন করি। নাও তাহলে এইবারে নেসেসিটি ফর ট্রানজিশন ফ্রম ইলাস্টিক ডিজাইন টু প্লাস্টিক ডিজাইন কি কি কারণ? তাহলে নেসেসিটি ফর ট্রানজিশন ফ্রম ইলাস্টিক ডিজাইন টু প্লাস্টিক ডিজাইনে শিফটিং এর কি কি কারণ? The main reason is ductility. Necessity for transition from elastic design to plastic design. Ductility is the
great positive side, great positive sign. Which gives the confidence to use reserve strength. Ductility is the positive sign যেটা আমার রিজার্ভ স্ট্রেংথ কে ইউজ করার কনফিডেন্স দেয়। কিভাবে? কারণ হচ্ছে ডাক্টিলিটি রেশিও, লুক এট দ্য ডাক্টিলিটি রেশিও। আলটিমেট স্ট্রেংথ এর সময় যতটা বিকৃতি এসেছিল স্ট্রাকচারে, ইলাস্টিক লিমিট চলাকালীন যে বিকৃতি ছিল তার 20 টাইমস। সেম ফিগারকে যদি আমি অন্যভাবে বানাই, এখানে সেম ফিগার যদি অন্য মেটেরিয়ালের ক্ষেত্রে আমি বানাই, কোনো ব্রিটল মেটেরিয়ালের ক্ষেত্রে পার্টিকুলারলি যদি আমি বানাই, এবং যদি সেই মেটেরিয়ালটা এরকম টাইপের হয়, দেন এটা হলো আমার 2 নম্বর, এটা হলো আমার 1 নম্বর। ওকে, 1 আর 2 এর মধ্যে which one is more ductile? 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে which one is more ductile? 1 নম্বর স্যার। 1 নম্বর is স্যার more 1 ductile। নম্বর। তো এখানে আমার একটা বিষয় নিয়ে আলোচনা করার আছে, সেটা হচ্ছে যে 1 নম্বরের আলটিমেট স্ট্রেংথের থেকে 2 নম্বরের আলটিমেট স্ট্রেংথ ইজ মাচ মোর হায়ার, বাট ডু আই হ্যাভ দ্যাট কনফিডেন্স টু ইউজ ইট অ্যাজ আ ডাক্টাইল, অ্যাজ আ প্লাস্টিক অ্যানালিসিস ম্যাটেরিয়াল? নো। কেন? কারণ হচ্ছে এর ডাক্টিলিটি খুব কম। এর আলটিমেট স্ট্রেংথ অনেক আছে স্যার, কিন্তু এটার ডাক্টিলিটি বেশি নেই। সো যদি মেটেরিয়ালের ডাক্টিলিটি বেশি আছে, যেটা স্টিলের ক্ষেত্রে মানে ফ্যাক্ট, সেই জন্য আমি স্টিলের ডাক্টিলিটি আছে বলেই আমি স্টিলের যে রিজার্ভ স্ট্রেংথ রয়েছে, দ্যাট ইজ দ্য ইল্ড স্ট্রেংথের থেকে যে আলটিমেট স্ট্রেংথ অব্দি যে 150 এমপিয়ার ব্যবধান, সেই ব্যবধানের মধ্যে অপারেট করার কনফিডেন্স পাচ্ছি। দ্যাটস ইট। সেই জন্যই আমরা বেসিক্যালি ইলাস্টিক লিমিট থেকে ইলাস্টিক অ্যানালিসিস থেকে প্লাস্টিক অ্যানালিসিসে শিফট করেছি। এন্ড প্লাস্টিক কথাটার মানে কি? প্লাস্টিক কথাটার মানে পলিথিন নয়। প্লাস্টিক কথাটার মানে হচ্ছে ইট ইজ আ স্টেট ইন হুইচ পার্মানেন্ট ডিফরমেশন অলরেডি অকার্ড, যেখানে পার্মানেন্ট ডিফরমেশন হয়ে যাচ্ছে। সো পার্থক্যগুলো করতে পারছো না? শব্দগুলো কঠিন লাগছে? বলো, শব্দগুলো কি কঠিন লাগছে? মানে এখনো অব্দি যা যা আলোচনা হলো সেগুলো কি একটু মানে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে? মানে পূর্ব পাঠের পুনরালোচনাই করছি। কিন্তু এই কনটেক্সটে আরেকটা জিনিস বলার, সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে এবারে, সেটা হচ্ছে ডাক্টিলিটি রিডিস্ট্রিবিউট একদম বক্স করে দাও, রিডিস্ট্রিবিউট দ্য বেন্ডিং মোমেন্ট। এখান থেকে আমাদের আলোচনা শুরু হবে। বেন্ডিং মোমেন্ট from the highly stressed section to the next highly stressed section located adjacent ঠিক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। কি বলছে? ডাক্টিলিটি redistribute the bending moment from the highly stressed section to the next highly stressed section located adjacent, but it is only applicable for statically indeterminate structure. Okay,
স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার, ডিটারমিনেট স্ট্রাকচারের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে না। কি বিষয়টা ছোট্ট করে একবার বলি। প্রথমত হচ্ছে, বাই দি ওয়ে, তোমরা আশা করি এই বিষয়গুলো মনে আছে যে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি কি জিনিস, স্ট্যাটিক ইনডিটারমিনেসি কি, এগুলো আশা করি মনে আছে। এনিওয়ে, এটা কি একটা সিম্পলি সাপোর্টেড বিম। তো প্রথমে আমায় বলো অমিত, যে এই সিম্পলি সাপোর্টেড, কেউ কোনো মেসেজ করলে? প্রথমে আমার যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে একটা স্ট্যাটিক্যালি এই দুটো সেকশনের মধ্যে, ওকে, এই দুটো সেকশনের মধ্যে কোনটা আমার স্ট্যাটিক্যালি ডিটারমিনেট, কোনটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট, 1 নম্বর 2 নম্বর? স্যার 2 নম্বরটা ইনডিটারমিনেট আর 1 নম্বরটা ডিটারমিনেট। ডিটারমিনেট, ওকে। এই দুটো স্ট্রাকচারই কি স্টেবল, মানে এই দুটো স্ট্রাকচারই লোড নিতে পারে তো? দুটো স্ট্রাকচারই স্যার। লোড নিতে পারে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, এই স্ট্রাকচারটা লোড নিতে পারে? 3 নম্বর, এই স্ট্রাকচারটা লোড নিতে পারে? হ্যাঁ স্যার, নিতে পারবে তো। এই স্ট্রাকচার লোড নিতে পারবে। আর 4 নম্বরটা নিতে পারবে? তাহলে 3 নম্বর স্ট্রাকচার লোড নিতে পারবে, আর 4 নম্বর স্ট্রাকচার পারবে? স্যার 3 নম্বরটা পারবে না, 4 নম্বরটা পারবে। 3 নম্বরটা পারবে না, 4 নম্বরটা পারবে। থ্যাংক ইউ। 3 নম্বরটা কেন পারবে না? কারণ 3 নম্বরে যদি আমি লোড দিই, 3 নম্বরে যদি আমি লোড দিই তাহলে ঘপ করে বেঁকে যাবে, তাই তো? যেমন আমাদের কুনুই। হ্যাঁ স্যার। ওকে, বাট 4 নম্বরে হলে এ কিছুটা লোড নেবে। ওকে, নাও এখানে কি বলেছে যে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার, যেটা আমাদের ক্ষেত্রে 2 নম্বর, এই স্ট্রাকচারে কি হয়। আচ্ছা, এবারে একের পর এক দেখি। এইখানে একটা লোড দিলাম, এখানে একটা লোড দিলাম, এর এন্ডে কিছু পরিমাণ মোমেন্ট ডেভেলপ করেছে, কিছু পরিমাণ মোমেন্ট ডেভেলপ করেছে। আমি কোয়ান্টিফিকেশন করছি না, মোমেন্ট থাকবে এই স্ট্রাকচারটার এন্ড পয়েন্টে কিছু মোমেন্ট থাকবে, বাট এই স্ট্রাকচার এন্ডে কিছু মোমেন্ট থাকবে না। এইবারে ধরো যে আমি লোডটার ভ্যালু যদি বাড়াতে থাকি, এই পি এর ভ্যালু আমি যদি বাড়াতে থাকি, কারণ আমি কি বলেছি, আমি বলেছি যে আমি মেটেরিয়ালটার পুরো স্ট্রেংথ ইউজ করতে পারি, মানে আলটিমেট স্ট্রেংথের কাছাকাছি অব্দি আমি মেটেরিয়ালটা নিয়ে যাবো। তার মানে কি আমি এই বিমে এই পি এর ভ্যালু বাড়াতেই থাকছি। ওকে, সো বাড়াতে বাড়াতে এমন একটা সিচুয়েশন চলে এলো যে সময় আমি দেখছি এই বিমটার এই পয়েন্ট দুটোতে যত পরিমাণ মোমেন্ট ডেভেলপ করেছে, সেই মোমেন্টটা এই বিমটার যে সেকশন আছে সেই সেকশনটাতে আর ক্যাপাসিটি নেই যে সেই পরিমাণ মোমেন্টটা নিতে পারে। ওকে, তাহলে এক সেকেন্ড, ওকে, ক্লিয়ার? কথা শুনতে পাচ্ছ তো?
হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। সরি 5 মিনিট লাস্ট বুঝতেই পারলাম না, আমি বেরিয়ে গেছি। যাই হোক, দেখো যেটা বলছিলাম, তো এখানে যেটা আমরা বলছিলাম যে ডিটারমিনেট আর ইনডিটারমিনেটের মেন বক্তব্যটা ছিল যে অনলি অ্যাপ্লিকেবল ফর স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচারে কি হয় না, বিকজ অফ দিস ডাক্টিলিটি রিডিস্ট্রিবিউশন অফ মোমেন্ট অকার্স। তো এইবারে এটা বোঝাবার জন্য আমি যেটা বলেছিলাম যে চারটের মধ্যে কোন প্লাস্টিক হিঞ্জ শব্দটা ইন্ট্রোডিউস করেছি, করিনি। আচ্ছা, আচ্ছা যাই হোক, প্রথমে ছবি দেখালেন না একটাকে? দেখো এই যে মোমেন্ট ক্যাপাসিটি এক্সহস্ট করে গেছে কথাটা বলেছি, বলিনি, ছাড়ো। ঠিক আছে, দেখো অসুবিধা নেই, দেখো ধ্যান দাও। সে ফর এক্সাম্পল, ঠিক আছে, ওকে নাও এইবারে দেখো এইটা আমার ফিক্সড বিম। এই ফিক্সড বিমের মধ্যে যদি আমি লোড বাড়াতে থাকি গ্র্যাজুয়ালি, ঠিক আছে, লোড যদি বাড়াতে থাকি, এবার এই এন্ড পয়েন্টেও কিছু পরিমাণ লোড ডেভেলপ করে এবং এই মিড পয়েন্টেও কিছু এন্ড পয়েন্টেও কিছু পরিমাণ মোমেন্ট ডেভেলপ করে এবং মিড পয়েন্টেও কিছু পরিমাণ মোমেন্ট ডেভেলপ করে, ঠিক আছে। সিমিলার কিন্তু এইখানে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমে যদি আমি একটা ট্রান্সভার্স লোড অ্যাপ্লাই করি, দেন এর এন্ড পয়েন্টে কোনো মোমেন্টের জন্য স্ট্রেস ডেভেলপ করবে না, কারণ এর এন্ড পয়েন্টে কোনো মোমেন্টই নেই এবং এর মিড পয়েন্টে যা মোমেন্ট এসছে এবং তার জন্য করেসপন্ডিং স্ট্রেস ডেভেলপ করেছে। এইবারে গল্পটা হলো যে আমি যদি ক্রমাগত লোড বাড়াতে থাকছি কেন না, কারণ আমার কাছে কনফিডেন্স দেওয়া আছে ডাক্টিলিটির ভরসাতে আমি যে রিজার্ভ স্ট্রেংথ ইউজ করবো, সো আমি লোডকে আই কিপ অন ইনক্রিজিং। তো লোড যদি আমি এখানে পি বাড়াতে থাকি, স্বাভাবিকভাবে এর যে এন্ড পয়েন্টে মোমেন্ট ডেভেলপড হওয়ার কথা সেই পরিমাণটাও গ্র্যাজুয়ালি বাড়তে থাকছে। এবারে বাড়তে বাড়তে একটা সময় কি হলো না, বাড়তে বাড়তে এই সেকশনে এন্ড পয়েন্টে যে সেকশন ক্যাপাসিটি, সেই সেকশন ক্যাপাসিটি পুরোপুরি ইউটিলাইজ হয়ে গেছে, পুরো সেকশন এক্সহস্টেড। এইবারে আর এই এন্ড সেকশনে আর কোনো ক্ষমতা নেই যে ও আর অতিরিক্ত মোমেন্ট ক্যারি করে, কাজেই আমি লোড আর বাড়াতে পারলাম না। তাহলে এই অবস্থায় আমার প্রশ্ন হলো যে আর অ্যাকচুয়াল যদি আমি বেশি লোড বাড়াই, তাহলে আমার এই স্ট্রাকচারটা কি ভেঙে পড়বে না পড়বে না? আমার প্রশ্নটা বুঝতে পারলে? আমি এই রকম একটা ফিক্সড বিমের লোড ফেলার জন্য এন্ড পয়েন্ট গুলোতে সাপোর্ট এন্ডে আমার মুভমেন্ট ডেভেলপ করেছে। লোড যদি ক্রমাগত বাড়ায়, সাপোর্ট পয়েন্টে মুভমেন্টের ভ্যালুও বাড়বে। এবার আমি যদি লোডের ভ্যালু ক্রমাগত বাড়াতে থাকি, তাহলে বাড়াতে বাড়াতে আমার এন্ড পয়েন্টে কি লোডের ভ্যালু একটা সময় এই এন্ড পয়েন্টের যা ক্যাপাসিটি, এন্ড পয়েন্টে স্টিল মেম্বারের যা মেটেরিয়ালের যা ক্যাপাসিটি, সেটা যদি পুরোটাই এক্সহস্ট হয়ে যায়, পুরোটাই যে ক্ষমতা সম্পূর্ণ ফুল ইউটিলাইজেশন হয়ে যায়, তাহলে কি আমি বলতে পারি যে আমি আমার মেটেরিয়াল, আমার বিমটা ফেল করে যাবে? স্যার পুরোপুরি ফেল করবে না। পুরোপুরি ফেল করবে না, ওকে। নাও এইখানে এই আমার বিমে ধরো এন্ড পয়েন্টে তো কোনো মোমেন্ট নিচ্ছে না, যাবতীয় মোমেন্ট মানে ম্যাক্সিমাম যে মোমেন্ট সেটা আমার মিডিল ফেজ নিচ্ছে, মাঝামাঝি জায়গাটা নিচ্ছে বা মিড পয়েন্ট নিচ্ছে, টু বি মোর প্রিসাইজ। তাহলে মিড পয়েন্টে যদি আমি লোড বাড়াতেই থাকি, তাহলে একটা সময় আসবে যখন এই মিড পয়েন্টের সেকশন পুরোপুরি এক্সহস্ট হয়ে যাবে। তখন কি আমি আর অ্যাকচুয়াল লোড বাড়াতে পারবো? না স্যার। তখন আর অ্যাকচুয়াল লোড বাড়াতে পারবো না। কেন? কারণ সেটা ব্রেক করে যেতে পারে তো সেক্ষেত্রে। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে আমি যেটা তখন বলার চেষ্টা করলাম যে এই পয়েন্টে যদি আমার সেকশনের ক্যাপাসিটি, সেকশন যদি তার ফুল রিজার্ভ স্ট্রেংথ ইউজ করে এক্সহস্ট হয়েও যায় এবং তারপরে আর অ্যাকচুয়াল লোড বাড়ালেও আমার এই পয়েন্টের আর ক্ষমতা নেই সেই অ্যাকচুয়াল লোডকেও ধারণ করার, মানে বেসিক্যালি এই পয়েন্ট আমার কাছে ইনসিগনিফিকেন্ট হয়ে গেল। মোমেন্ট নেওয়ার ক্ষেত্রে, মাইন্ড ইট, মোমেন্ট নেওয়ার ক্ষেত্রে এই পয়েন্ট আর আমার কোনো স্ট্রেস ডেভেলপ করাতে পারবে না, তার নেই ক্ষমতা মোমেন্টের স্ট্রেংথ নেওয়ার। তাহলে বেসিক্যালি তখন আমার এই পয়েন্ট ফিক্সড এন্ড গুলো কি হয়ে গেল? এই ফিক্সড এন্ড গুলো আমার সেক্ষেত্রে হয়ে গেল সেটা হচ্ছে সিম্পলি সাপোর্টের মতন। মানে এইখানে আমি মেকানিজম অনুযায়ী মেকানিক্যালি ফিক্সিটি ডেভেলপ করালেও আমি স্ট্রাকচারটা পুরোপুরি যেহেতু এক্সহস্ট করে ফেলেছি, নিজের ক্যাপাসিটি এক্সহস্ট হয়ে গেছে ওর, সেই জন্য ও হিঞ্জের মতো
রিয়াকশন দিচ্ছে। ওয়ারাজ সিমিলারলি যদি আমি এইখানের কথা ভাবি, তাহলে এইখানে কি হচ্ছে, এইখানে অলরেডি আমি মেকানিক্যালি হিঞ্জ ইন্ট্রোডিউস করেছিলাম, সেই জন্য আমার এই পয়েন্টে ম্যাক্সিমাম মোমেন্ট এসছে, এবং এই ম্যাক্সিমাম মোমেন্ট আসার জন্য যখন এই পয়েন্ট পুরোপুরি এক্সস্ট করে গেছে, তখন আর অ্যাকচুয়াল লোড যদি আমি বাড়াই, তাহলে এই পয়েন্টে আর অতিরিক্ত লোড নেওয়ার ক্ষমতা নেই, পুরোপুরি হাল ছেড়ে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আর অতিরিক্ত লোডের ফলে কি হবে না, এই স্ট্রাকচারটা পুরোপুরি যেন এইখানে একটা হিঞ্জ পয়েন্ট অটোমেটিক্যালি স্ট্রাকচার নিজের মধ্যেই জেনারেট করে নিয়েছে যে আমার আর ক্ষমতা নেই, সেই জন্য। তো এর ফলে কি হয়েছে না, স্ট্রাকচারটা অ্যাজ ইফ এমনি করে ঘাড় ভাঙা অবস্থায় পড়ে আছে, মানে এই স্ট্রাকচারটা ফেইল্ড, বাট দিস স্ট্রাকচার বিকামস simply supported structure বা simply supported beam from the configuration of fixed beam। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। এবং এটা কেন হয়েছে এবং এটা কার ক্ষেত্রে তাহলে হচ্ছে না, এইখানে মূলত তাহলে এইখানে কি হলো না, এইখানে ইনিশিয়ালি এই বিমটার যখন প্রাথমিক দিকে যখন এ ফুল ক্যাপাসিটি নিয়ে লোড ছিল, তখন এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কিরকম ছিল, এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ছিল ওকে this one the bending moment diagram, but now it is converted to simply supported diagram। তার মানে বেসিক্যালি এন্ড পয়েন্টের যে মোমেন্ট ছিল, সেই এন্ড পয়েন্টের মোমেন্ট গুলো রিডিস্ট্রিবিউশন হয়ে গেল। সো বেন্ডিং মোমেন্ট মানে বেসিক্যালি আমার স্ট্রাকচারটা মেকানিক্যাল ফিক্সিটি প্রোভাইড করা সত্ত্বেও সেকশনের এক্সহশনের জন্য যদি সিম্পলি সাপোর্টেড স্ট্রাকচারে কনভার্ট হয়ে যায়, তাহলে বেসিক্যালি আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামও রিস্ট্রাকচার্ড হয়ে যাচ্ছে। তো সেই ঘটনাটা ঘটাকে বলা হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ মুভমেন্ট occurs in case of statically indeterminate beam, but in case of a statically determinate beam ওর কি হচ্ছে না, ও যদি হয়ে যায় তাহলে এখানে একটা অ্যাডিশনাল হিঞ্জ পয়েন্ট জেনারেট হয়ে যাচ্ছে, হিঞ্জ পয়েন্ট জেনারেট হওয়ার ফলে ও ঘাড় ভেঙে নিচে পড়ে যাচ্ছে। সো মূলত দু জায়গাতেই হিঞ্জ পয়েন্ট ইন্ট্রোডিউস হচ্ছে। হিঞ্জ পয়েন্ট কি, হিঞ্জ পয়েন্ট কেন ইন্ট্রোডিউস হচ্ছে, হিঞ্জ পয়েন্ট মানে আমি আলাদা করে যন্ত্রাংশের থ্রু দিয়ে কোনো হিঞ্জ পয়েন্ট ঘটাচ্ছি না, রাদার অতিরিক্ত লোডের জন্য মোমেন্ট বাড়ছে, মোমেন্ট বাড়ার জন্য স্ট্রাকচারের ক্যাপাসিটি ফুল ইউটিলাইজেশন হচ্ছে, ফুল ইউটিলাইজেশন হতে হতে স্ট্রাকচার এক্সহস্ট হয়ে যাচ্ছে। সে ফর এক্সাম্পল যখন আমরা জিমে গিয়ে কোনো ওয়ার্কআউট করি, পার্টিকুলার লেগ ডে বা যখন আমরা কোনো একটা পার্টিকুলার আর্মস এর বা চেস্টের ওয়ার্কআউট করি, তখন সেদিন দেখবে সেই জায়গাটাতে হিউজ পরিমাণে পেন থাকে, মানে সেই জায়গাটা পার্টিকুলারলি ফেল হয়ে গেছে, সেদিন পুরোপুরি মাসল কোলাপস হয়ে গেছে। সো মাসল যদি আমার সেই জায়গাটা কোলাপস হয়ে যায়, সেখানে আর অতিরিক্ত লোড নেওয়ার ক্ষমতা নেই, বাট আমাদের এন্টার বডি পুরোপুরি কাজ করে। তার মানে কি, সেদিন আমরা চেস্টে বা লেগে যাবতীয় লোডকে অ্যাভয়েড করে অন্য জায়গা দিয়ে সেই লোডগুলো বাইপাস করার চেষ্টা করি। লাইকওয়াইজ আমাদের এই যে এখন একটা ফিক্সড বিম রয়েছে যার দুটো এন্ড ফিক্সড ছিল, সেখানে আমার সাপোর্ট এট দ্য সেম টাইম দ্য মিড পোর্শন, গোটা জায়গাটাই অ্যাজ এ ইউনিট হিসেবে আমার লোডটাকে টেক আপ করছিল, বাট এর ক্ষেত্রে সাপোর্ট পয়েন্টে কোনো মোমেন্টের রেজিস্ট্যান্স ছিল না। সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে মোমেন্টের কোনো রেজিস্ট্যান্স থাকে না এন্ড পয়েন্টে, হেন্স the midpoint was also only responsible in order to take up the load. Particularly most of the load is coming on the midsection moment. তো এই ক্ষেত্রে এটা ব্যর্থ হয়ে গেল, মানে পুরো স্ট্রাকচারটাই আমার চলে গেল। মানে যেমন ধরো ঘরে একজন আর্নিং মেম্বার আছে, সেই আর্নিং মেম্বারের ডেথ হয়ে যাওয়া, ঘরে ফাইন্যান্সিয়াল পুরো পরিস্থিতি কোলাপস হয়ে গেল। বাট ঘরে যদি 4 জন আর্নিং মেম্বার থেকে একজন মরে গেল, তাহলে কি ঘরের খুব একটা ইয়ে হবে না, চালিয়ে নেবে তারা? লাইকওয়াইজ, ঠিক আছে? বুঝতে পারলাম অ্যানালজিক্যালি? বলো, অ্যানালজিক্যালি বোঝাতে পারলাম সিচুয়েশনটা? স্যার বলো। স্যার চার্জ নেই। হ্যাঁ চার্জ নেই, বুঝতে পেরেছি। আমি মাঝখানে 5 মিনিট নষ্ট হয়ে গেল আমার জন্য। ঠিক আছে, দাঁড়াও, ওয়েট। ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপর ছেড়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তো আজকে আর কোনো কোশ্চেন আছে কি এই রিগার্ডিং দিস? ওকে।
থ্যাংক ইউ। তাহলে যাদের অসুবিধা আছে তারা কিছুক্ষণ ওয়েট করো, আর যাদের অসুবিধা নেই তারা রোল কলের পর চলে যাবে। দাঁড়াও, আমি রেকর্ড অফ করলাম। হুম